আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি উদ্ভিদ বিজ্ঞানের মানে জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের 3টা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। আমরা লাস্ট ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের কোষ রসায়ন অধ্যায়টা শেষ করছিলাম। তো আজকে আমরা এর পরে যে অধ্যায় আছে অর্থাৎ তোমার উদ্ভিদ বিজ্ঞানের 4 নাম্বার অধ্যায় অণুজীব, ওই অধ্যায়টা আজকে আমরা শুরু করব। তো অণুজীব আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা তোমার গত কয়েক বছর ধরে এটা শর্ট সিলেবাসে ছিল। এটা তুমি সিকিউ বলো এমসিকিউ বলো, দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর এই অধ্যায় থেকে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক ইন্টারেস্টিং একটা অধ্যায়। তো এই অধ্যায় সম্পর্কে যদি কথা বলি, তোমাদের একটা কথা আমি বলি। ধরো আমি যখন তোমার প্রথম 11-12-এ উঠছিলাম, তো আমি তোমার হলো আমার এসএসসি পরীক্ষা হয়ে গেছে, আমি এসএসসি ভ্যাকেশনে রয়েছি অর্থাৎ এসএসসি ছুটিতে রয়েছি। তো ওই টাইমে আমি ভাবছিলাম যে একটা 11-12-এর বই একটু উল্টায় পাল্টায় দেখবো। তো আমি এই উদ্ভিদ বিজ্ঞান বইটাই কিনছিলাম। তো কেনার পরে ওইটা একটু উল্টায় দেখতাম, মানে ভাবছিলাম যে একটু পড়ে টরে দেখি কিরকম। তো আমি তোমার প্রথম অধ্যায়তে গেলাম। তো প্রথম অধ্যায়ের ওই রিলেটেড একটা অধ্যায় তোমার 9-10-এর ছিল। তো আমি এই টাইপের অধ্যায়গুলোকে অনেক ভয় পাইতাম, এই অধ্যায় বুঝতাম না, অনেক ভয় পাইতাম। তো আমি ওই প্রথম অধ্যায়টা আর পড়তে পাই না, যেহেতু আমি 9-10-এ এই টাইপের অধ্যায় ভয় পাইতাম। তো পরে আমি খুঁজে খুঁজে এই 4 নাম্বার অধ্যায়তে অর্থাৎ এই অণুজীবের অধ্যায়তে গেলাম। তো যাওয়ার পরে তো আমি ওটা পড়া শুরু করলাম। তো প্রথমের দিকে একদম লাইন বাই লাইন সবকিছু পড়লাম, যত বিজ্ঞানীর নাম আছে, যত সাল আছে, যত ইনফরমেশন আছে। তো আমি কয়েকদিন পড়লাম, পড়ার পরে দেখো আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম যে আমি 4-5 পৃষ্ঠা পড়ার পর আমি 4-5 পৃষ্ঠা পড়ছি। তো পড়ার পর আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমি আগে যা পড়ছি আমার কিছুই মনে নেই। তখন আমার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যে এত কিছু কেমনে পড়বো, তো আমি ভয় পাচ্ছি। মানে আমার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে আমি 4-5 পৃষ্ঠা পড়তেছি, ওটাই আমার মনে থাকতেছে না, তাইলে এত মোটা বই আমি কিভাবে পড়বো, আরো কত বই আছে। তখন কিন্তু আমার ভিতরে একটা ভয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল। তো পরে আমি এসব নিয়ে অনেক টেনশনে ছিল, কেমনে বায়োলজি পড়বো, কেমনে কি করবো। পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম যে এইসব অধ্যায় পড়ার জন্য স্কিপ করা লাগবে। তুমি যত বেশি স্কিপ করতে পারবা, যত প্রপারলি স্কিপ করতে পারবা, তোমার ইটা তত ভালো হবে, তোমার বেসিকটা তত ভালো হবে। তো দেন আমি স্কিপ করে পড়া শুরু করলাম। হ্যাঁ, এখন এখন আমি আর এই অধ্যায়তে ভয় পাই না, এই অধ্যায়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে। তো আমি তোমাদেরকে পড়াবো, আমি ওই জিনিসটার উপরে বেস করেই তোমাদেরকে পড়াবো, আমি তোমাদেরকে স্কিপ করে পড়াবো, কিছু টেকনিক শিখাবো, কি আমার কিছু কিছু বোঝার জিনিস আছে, বোঝার জিনিসগুলো বোঝাবো, এরকম বিভিন্ন ওয়েতে আমি তোমাদের পড়াবো। তো আজকে আমাদের টপিকে আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করবো, এটা হলো আমাদের উদ্ভিদ বিজ্ঞানের 4 নাম্বার অধ্যায় অর্থাৎ অণুজীব। এটা হলো আমাদের উদ্ভিদ বিজ্ঞানের 4 নাম্বার অধ্যায় অণুজীব। তো খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়, চলো আমরা কথা না বাড়াই চলে যাই। তো তোমরা অণুজীব অধ্যায়টা চলে যাও, আমি তোমাদেরকে প্রথমে এর একটা অংশ মানে শুরুর দিকে কি কয়েকটা পৃষ্ঠা দাগাই দিব, দাগাই দেওয়ার পরে আমি তোমাদের এক 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 করে সবকিছু আলোচনা করব। তো তোমরা চলে আসো, চতুর্থ অধ্যায় অণুজীব লেখা আছে। তো এর দ্বিতীয় লাইনে লেখা আছে, জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সেই শাখাকে অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি বলে। তো এই পুরা লাইনটুকু দাগাও। দাগানোর পরে দেখো এক লাইন নিচে লেখা আছে অণুজীবের বিস্তারই হলো ট্রান্সমিশন, এতটুকু দাগাও। এতটুকু দাগালা, দাগানোর পরে দেখো একটা নতুন প্যারা শুরু হয়েছে ভাইরাস দিয়ে। তো এই ভাইরাস প্যারার মধ্যে ঢোকো। ঢোকার পরে এর তৃতীয় প্যারাতে দেখো একটা বোল্ড করে ভাইরাসের সংখ্যা লেখা আছে। সংখ্যায় কি লেখা আছে? ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী বস্তু, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় জড় বস্তুর মতো অবস্থান করে। তো তোমরা এই পুরা সংজ্ঞাটা দেখাও, কারণ এই একটা সংজ্ঞা পুরা ভাইরাস সম্পর্কে A to Z সবকিছু কাভার করে। এটা একদম ভাইরাসের একটা পারফেক্ট সংখ্যা যা পুরা ভাইরাস জিনিসটাকে কাভার করে। তো এই সংজ্ঞাটা তোমরা শুরু থেকে ভাইরাস হলো থেকে শুরু করে বিরাজ করে পর্যন্ত পুরাটুকু দেখাও। দাগানোর পরে পরের পৃষ্ঠায় যাও। তো পরের পৃষ্ঠায় দেখো একটা প্যারা শুরু হয়েছে, প্যারার নাম হলো আবিষ্কার। তো আবিষ্কার প্যারায় যাও। তো এখানে তোমার দ্বিতীয় লাইনে দেখো একটা বিজ্ঞানীর নাম আছে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার বিজ্ঞানীর নামটা দেখাও। তার একটু করে পরে লেখা আছে প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের, এতটুকু দেখাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে দেখো এর পাশে আরেকটা লাইন আছে সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি। এই পুরা লাইনটুকু দাগাও। পুরা লাইনটুকু দাগানোর পরে দেখো এক লাইন নিচে একটা বিজ্ঞানীর নাম আছে দিমিত্রি আইভানোভস্কি। এই এক লাইন নিচে একটা বিজ্ঞানীর নাম আছে দিমিত্রি হাইভানোভস্কি, এই বিজ্ঞানীর নামটা দাগাও। দাগাইলা, দাগানোর পরে 2 লাইন পরে দেখো লেখা আছে ভাইরাসের আবিষ্কারক, এতটুকু দাগাও। 2 লাইন পরে লেখা আছে ভাইরাসের আবিষ্কারক বোল্ড করে, এতটুকু দাগাও। ভাইরাসের আবিষ্কারকের নিচে একটা বিজ্ঞানীর নাম আছে মার্টিনাস মার্টিনাস বেইজেরিং। মার্টিনাস বেইজেরিং, এই বিজ্ঞানীর নামটা দাগাও। দাগানোর পরে তার নিচের লাইনে দেখো লেখা আছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি। টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে অনেক নিচে চলে যাও। অনেক নিচে গেলে দেখবা যে বোল্ড করে লেখা আছে এটি জীবীয় বস্তুও নয়, জড় রাসায়নিক বস্তুও নয়, ভাইরাসই, এরকম কিছু লাইন লেখা আছে। তো ওই লাইনের দেখো নিচের লাইনে বা আশেপাশের লাইনে দেখো লেখা আছে 1984 সালে গেল মানুষের মরণ ব্যাধি এইডস রোগের ভাইরাস এইচআইভি আবিষ্কার করেন, এই লাইনটুকু দাগাও।
1984 সালে গেল মানুষের মরণব্যাধি এই স্ট্রোকের ভাইরাস HIV আবিষ্কার করেন, এই লাইনটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে দেখো নিচে একটা প্যারা আছে আবাসস্থল। তো এই আবাসস্থল প্যারা একদম নিচের লাইনে দেখো লেখা আছে WM স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়, WM স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়। এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে দেখো একটা প্যারা শুরু হয়েছে, প্যারার নাম হলো আয়তন। তো আয়তন প্যারায় যায়, আয়তন প্যারা তোমার তৃতীয় লাইনে লেখা আছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র। এতটুকু দাগাও। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র। এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে এর নিচে দেখো একটা ভাইরাসের নাম নিয়ে লেখা আছে ভেরিওলা ভাইরাস। ভেরিওলা ভাইরাসটা দাগাও। ভেরিওলা ভাইরাসটা দাগাও। দাগানোর পরে পাশের পৃষ্ঠায় চলে আসো। পাশের পৃষ্ঠায় আসো। পাশের পৃষ্ঠায় দেখো একটা প্যারা লেখা আছে ভাইরাসের প্রকৃতি। তো ওর দ্বিতীয় লাইনে দেখো একটা বিজ্ঞানীর নাম আছে লোপ। এই লোপ বিজ্ঞানীর নামটা দাগাও। তার একটু করে বোল্ড করে লেখা আছে ভাইরাস জীবও নয় জড় বস্তুও নয়, ভাইরাস ভাইরাস। এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে দেখো নিচে আরেকটা প্যারা শুরু হয়েছে তোমার ভাইরাসের বৈশিষ্ট্য। তো প্রথমে তোমার লেখা আছে ভাইরাসের জড় ও রাসায়নিক বৈশিষ্ট্য। এতটুকু দাগাও। দাগানোর পরে 2 নম্বরে আসো। 2 নম্বরে তোমার লেখা আছে নিজস্ব কোনো, নিজস্ব কোনো। এতটুকু দাগাও। তার একটু উপরে লেখা আছে এনজাইম নেই। এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে 3 নম্বরে প্রজনন ক্ষম নয়। এতটুকু দাগাও। 4 নম্বরে ফিল্টার যোগ্য নয়। এতটুকু দাগাও। 5 নম্বরে ক্যালাসিত ওয়ার্ডটা দাগাও। সেন্ট্রিফিউজ ওয়ার্ডটা দাগাও। ব্যাপন ওয়ার্ডটা দাগাও। সাসপেনশন ওয়ার্ডটা দাগাও। তার নিচে লেখা আছে তলানিকরণ করা যায়। এতটুকু দাগাও। ক্যালাসিত, সেন্ট্রিফিউজ, ব্যাপন, সাসপেনশন, তারপরে তলানিকরণ করা যায়। তারপরে কি, তারপরে হলো 6-এ আসো কোষের বাইরে। কোষের বাইরে এতটুকু দাগাও। রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। কোষের বাইরে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। এতটুকু দাগাও। 7 নম্বরে আসো। 7 নম্বরে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। এতটুকু দাগাও। পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। এতটুকু দাগাও। 8 নম্বরে আসো ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। এতটুকু দাগাও। এখানে নিউক্লিক অ্যাসিড ওয়ার্ডটা একটু কলম দিয়ে গোল করো। নিউক্লিক অ্যাসিড ওয়ার্ডটা একটু কলম দিয়ে গোল করো। নিউক্লিক অ্যাসিড ওয়ার্ডটা কলম দিয়ে গোল করো। করার পরে এটা একটু গোল করো, কেন গোল করো পরে বুঝতে পারবা। পরে 9 নম্বরে আসো। 9 নম্বরে তোমার ভাইরাস অ্যাসিড ক্ষার ও লবণ প্রতিরোধে সক্ষম। এতটুকু দাগাও। অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। এতটুকু দাগাও। ভাইরাস অ্যাসিড ক্ষার ও লবণ প্রতিরোধে সক্ষম। এতটুকু দাগাইলা। তার একটু করে আবার লেখা আছে অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমরা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যে আসো। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যে আসো। 1 নম্বরে সংখ্যা বৃদ্ধি ওয়ার্ডটা দাগাও। সংখ্যা বৃদ্ধি ওয়ার্ডটা দাগাও। 2 নম্বরে অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। এতটুকু দাগাও। অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। এতটুকু দাগাও। 3 নম্বরে যে দেহে জেনেটিক বস্তু ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। দেহে জেনেটিক বস্তু ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। তো এখানে ডিএনএ অথবা আরএনএ এতটুকু গোল কর। এখানে ডিএনএ অথবা আরএনএ এতটুকু গোল করো। গোল করার পরে পরের পৃষ্ঠায় চলে যাও। পরের পৃষ্ঠায় তোমার 4-এ বাধ্যতামূলক পরজীবী। এতটুকু দাগাও। বাধ্যতামূলক পরজীবী। এতটুকু দাগাও। 5 নম্বরে তোমার পরিব্যক্তি, পরিব্যক্তি ওয়ার্ডটা দাগাও। আর হলো প্রকরণ ওয়ার্ডটা দাগাও। 5 নম্বরে পরিব্যক্তি এবং প্রকরণ। এতটুকু দাগাও। পরিব্যক্তি আর প্রকরণ এতটুকু দাগাও। 6 নম্বরে অভিযোজন ক্ষমতা। এতটুকু দাগাও। 6 নম্বরে অভিযোজন ক্ষমতা। এতটুকু দাগাও। 7 নম্বরে জিনগত পুনর্বিন্যাস। এতটুকু দাগাও। 7 নম্বরে জিনগত পুনর্বিন্যাস। এতটুকু দাগাও। দেন হলো তোমার নিচে তোমার লেখা আছে, নিচে লেখা আছে তোমার 2 লাইন পরে, 2 লাইন পরে লেখা আছে যে ভাইরাস কি, ভাইরাস জীব জ্বরের সেতু বন্ধন। ভাইরাস জীব জ্বরের সেতু বন্ধন। এতটুকু দাগাও। এতটুকু দাগাইলে, দাগানোর পরে দেখো একটা প্যারা শুরু হয়েছে। প্যারার নাম হলো ভাইরাসের গঠন। এই প্যারায় আসো। ভাইরাসের গঠন এই প্যারায় আসো। তো এই প্যারায় আসার পরে তোমার প্রথমে 1 নম্বর দিয়ে কেন্দ্রীয় বস্তু লেখা আছে। তো কেন্দ্রীয় বস্তুর মধ্যে যাও। কেন্দ্রীয় বস্তুর মধ্যে গেলে প্রথম লাইনে লেখা আছে কেন্দ্রীয় বস্তু হলো নিউক্লিক অ্যাসিড। কেন্দ্রীয় বস্তু হলো নিউক্লিক অ্যাসিড। এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার ব্র্যাকেটে লেখা আছে ডিএনএ ও আরএনএ হলো সাধারণত একসাথে অবস্থান করে না। এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে পাশে লেখা আছে ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত। এতটুকু দাগাও। ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত। এতটুকু দাগাও। তারপরে 2 নম্বরে আসো। 2 নম্বরে ক্যাপসিড লেখা আছে। ক্যাপসিড। তো ক্যাপসিডের প্রথম লাইনে লেখা আছে ক্যাপসিড তথা প্রোটিন আবরণ। এতটুকু দাগাও। ক্যাপসিড তথা প্রোটিন আবরণ। এতটুকু দাগাও। এতটুকু দাগাও। দাগানোর পরে 3 নম্বরে আসো। 3 নম্বর হলো এনভেলপ। তো এনভেলপে তোমার প্রথম লাইনে লেখা আছে কোন কোন ভাইরাসে, কোন কোন ভাইরাসে ক্যাপসিডকে ঘিরে, মানে প্রথমে কোন কোন ভাইরাসে। এতটুকু দাগাও। তার একটু করে পরে লেখা আছে ক্যাপসিডকে ঘিরে। এতটুকু দাগাও। ক্যাপসিডকে ঘিরে। এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পর নিচের লাইনে আসো। নিচের লাইনে লেখা আছে আবরণ থাকে যা এনভেলপ হিসেবে পরিচিত। আবরণ থাকে যা এনভেলপ হিসেবে পরিচিত। এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখো একটা প্যারা শুরু হয়েছে ভাইরাসের রাসায়নিক গঠন।
ভাইরাসের রাসায়নিক গঠন তো এই প্যারার প্রথম লাইনে লেখা আছে নিউক্লিক অ্যাসিড ব্র্যাকেটে কেন্দ্রীয় বস্তু এবং ক্যাপসিড ব্র্যাকেটে হলো প্রোটিন, এতটুকু দাগাও। ক্যাপসিড ব্র্যাকেটে প্রোটিন, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে নিচে চলে আসো। নিচে হলো নিউক্লিক অ্যাসিড নামে একটা প্যারা আছে, নিউক্লিক অ্যাসিড নামে একটা প্যারা আছে, এই প্যারার মধ্যে ঢোকো। প্যারার মধ্যে চতুর্থ লাইনে আসো। চতুর্থ লাইনে তোমার লেখা আছে অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে এবং অধিকাংশ প্রাণী ভাইরাসে ডিএনএ থাকে, এই লাইনটুকু দাগাও। অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ এবং অধিকাংশ প্রাণী ভাইরাসে ডিএনএ থাকে, এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে তার নিচের লাইনে দেখো লেখা আছে ফুলকপির মোজাইক ভাইরাসে ডিএনএ থাকে, ফুলকপির মোজাইক ভাইরাসে ডিএনএ থাকে, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে দেখো 2 নম্বরে আরেকটা প্যারা শুরু হয়েছে ক্যাপসিড। তো এই ক্যাপসিড প্যারা এসো, ক্যাপসিড প্যারা এসে ক্যাপসিড প্যারায় তোমার লেখা আছে যে ক্যাপসিডের প্রধান কাজ, এতটুকু দাগাও। 2 নম্বর লাইনে লেখা আছে ক্যাপসিডের প্রধান কাজ, এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে দেখো নিচে লেখা আছে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, তৃতীয় লাইনে লেখা আছে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, এতটুকু দাগাও। তার একটু করে পরে লেখা আছে পোষকদের সংক্রমণে সহায়তা করা, পোষকদের সংক্রমণে সহায়তা করে, এতটুকু দাগাও। পোষকদের সংক্রমণে সহায়তা করে, এতটুকু দাগা। দাগানোর পরে তার এক লাইন পরে দেখো লেখা আছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এতটুকু দাগাও। সর্দি জ্বরে এটি হাসির উদ্রেক করে, এতটুকু দাগাও। অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এতটুকু দাগাও। সর্দি জ্বরে এটি হাসির উদ্রেক করে, এতটুকু দাগাও। এই দুইটা লাইনই দাগাও। এই দুইটা লাইন দাগানোর পরে দেখো আরেকটা প্যারা শুরু হয়েছে বহিস্থ আবরণ, আরেকটা প্যারা শুরু হয়েছে তোমার বহিস্থ আবরণ। তো বহিস্থ আবরণ প্যারাতে যাও। প্যারানোর পর প্যারাতে যাওয়ার পরে তোমার এখানে এই বহিস্থ আবরণ ওয়ার্ডটা প্রথমত দাগাও। দাগানোর পরে দেখো ভিতরে কয়েকটা ভাইরাসের নাম লেখা আছে, যেমন দিয়ে ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি, করোনা, এই 4টা ভাইরাসের নাম দাগাও। এই 4টা ভাইরাসের নাম দাগাও, যে ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি, করোনা, এই 4টা ভাইরাসের নাম দাগাও। এই 4টা ভাইরাসের নাম দাগানোর পরে এর নিচে দেখো লেখা আছে আবরণ থাকে, নিচের লাইনে আবরণ থাকে লেখা আছে, আবরণ থাকে ওয়ার্ডটা দাগাও। আবরণ থাকে ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে এর নিচের আবরণ থাকে নিচের লাইনে চলে যাও, আবরণ থাকে নিচের লাইনে চলে যাও। ওইখানে লেখা আছে তোমার লিপিড ও লিপোপ্রোটিন স্তরের এককে পেপলোমিয়ার বলা হয়, লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককে পেপলেমিয়ার বলা হয়, পেপলোমিয়ার বলা হয়, এতটুকু দাগাও। এই লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে দেখো পাশের লাইনে লেখা আছে যে লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপো ভাইরাস বলা হয়, লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপো ভাইরাস বলা হয়, এতটুকু দাগাও। দেন এর পাশের লাইনে লেখা আছে তোমার এনভেলপ বিহীন ভাইরাসকে নগ্ন ভাইরাস বলা হয়, এতটুকু দাগাও। অর্থাৎ তোমরা 3 নম্বরে বহিস্থ আবরণ ওয়ার্ডটা দাগাবা। দেন 4টা ভাইরাসের নাম আছে ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি, করোনা, এই 4টা ভাইরাসের নাম দাগাবা। দেন দ্বিতীয় লাইনে আবরণ থাকে, এতটুকু লেখা আছে, এতটুকু দাগাবা। দেন তৃতীয় লাইনে লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককে পেপলোমিয়ার বলা হয়, এতটুকু দাগাবা। দেন পাশের লাইনে লেখা আছে লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপো ভাইরাস বলা হয়, এতটুকু দাগাবা। দেন তার পাশের লাইনে লেখা আছে এনভেলপ বিহীন ভাইরাসকে নগ্ন ভাইরাস বলা হয়, এতটুকু দাগাবা। তো এটা দাগাই ফেলো। দেন 4 নম্বরে আসো। 4 নম্বর প্যারা হলো এনজাইম। তো এখানে তোমার হলো হ্যাঁ, এই প্রথম লাইনটা দাগাও যে ভাইরাসের দেহে সর্বদা এনজাইম থাকে না, ভাইরাসের দেহে সর্বদা এনজাইম থাকে না, এতটুকু দাগাও। ভাইরাসের দেহে সর্বদা এনজাইম থাকে না, এতটুকু দাগাও। তারপরে কিছু ব্যতিক্রম লেখা আছে, তো ব্যতিক্রম গুলা দাগাও। প্রথমে ব্যাকটেরিওফাজ ওয়ার্ডটা দাগাও, ব্যাকটেরিওফাজ ওয়ার্ডটা দাগাও। দেন পাশে লাইসোজাইম এনজাইম আছে, এতটুকু দাগাও। দেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ওয়ার্ডটা দাগাও। তার পাশে লেখা আছে নিউরামিনিডেস এনজাইম, এতটুকু দাগাও। নিউরামিনিডেস এনজাইম, এতটুকু দাগাও। দেন হলো তোমার এইচআইভি ওয়ার্ডটা দাগাও, এইচআইভি ওয়ার্ডটা দাগাও। দেন এর পাশে লেখা আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম, এতটুকু দাগাও। রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম, এতটুকু দাগাও। তো আজকে তোমরা এই পর্যন্ত দাগাও। আমরা ভাইরাসের প্রকারভেদের আগ পর্যন্ত যতটুকু আছে অতটুকু আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তো তোমরা এতটুকু দাগায় নাও। তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটা একটু পজ করো বা একটু ব্যাকে যাও, তোমরা বুঝে যাবে। তোমরা একটু আশেপাশে দেখো, যদি তোমাদের সাথে আমার বই না মেলে তোমরা একটু আশেপাশে দেখো, সব লাইনই পাবা। যদি কোনো লাইন যদি পুরান বইতে না থাকে আমি বলে দিই যে এটা হলো পুরান বইতে নেই। তো এই যে এনজাইম যে প্যারাটা আছে এটা অনেক পুরান, মানে বইটা যদি অনেক বেশি পুরাতন হয় তাহলে এনজাইম প্যারাটা পাবা না। এরকম কয়েকটা জিনিস পাবা না, বাট ম্যাক্সিমাম জিনিসই তোমরা পেয়ে যাবা। তো যতটুকু আছে অতটুকু দাগায় নাও। তোমাদের যদি মনে হয় যে যেটুকু নেই ওইটুকু লাগবে, তোমরা একটু পাশে যে ফাঁকা জায়গা থাকে বইয়ের ওইখানে তোমরা লিখে নাও। তো তোমরা আগে বইটা দাগায় নাও, তাইলে তোমাদের পড়াটা গোছানো হবে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো আই গেস তোমরা সবাই বইটা দাগাই ফেলছো। তো আমি এখন তোমাদেরকে টপিকটা বোঝানো শুরু করব। তো যেহেতু আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করলাম, তো অধ্যায় সম্পর্কে প্রথমে কিছু কথা বলবো। তো আজকে আমাদের টপিক হলো তোমার অণুজীব। আজকে আমাদের টপিক হলো তোমার অণুজীব। তো অণুজীব, এই অণুজীব সম্পর্কে আমাদের প্রথমে একটু জানা লাগবে যে অণুজীব কারা।
অণুজীব কারা এটা আমাদের জানা লাগবে। তো অণুজীব কারা? অণুজীব হলো, আমরা এই যে নাম শুনছি না তোমার ভাইরাস, ভাইরাসের নাম শুনছি, আমরা ব্যাকটেরিয়ার নাম শুনছি, আমরা পরজীবীর নাম শুনছি। তো এরাই মূলত অণুজীব, অর্থাৎ এমন জীব যাদেরকে দেখার জন্য তোমার লাগে, হলো তোমার অণুবীক্ষণ যন্ত্র লাগে। ওইখান থেকে নামটা হয়েছে হলো অণুজীব, অর্থাৎ যাদের দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে তাদেরকে অণুজীব বলা হয়। তো এরকম টাইপের এই বৈশিষ্ট্যের মধ্যে যারা পড়ে তারা সবাই অণুজীব। কারা পড়ে? ভাইরাস, ভাইরাসকে দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে, ব্যাকটেরিয়াকে দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে, পরজীবীকে দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে। তো এরা সবাই কিসের মধ্যে পড়ে? এরা সবাই হলো অণুজীবের মধ্যে পড়ে। এটা আমাদের প্রথমত জানা লাগবে যে অণুজীবের মধ্যে কারা পড়ে। অণুজীবের মধ্যে কারা পড়ে? যাদের দেখার জন্য তোমার অণুবীক্ষণ যন্ত্র লাগে। এটা হলো প্রথম কথা। এবং দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হলো আমরা এই অধ্যায়তে এই অণুজীব সম্পর্কেই জানবো, অর্থাৎ আমাদের এই অধ্যায়তে প্রথমত তোমার ভাইরাস সম্পর্কে আলোচনা করা হয়েছে একদম A to Z, দেন ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে একদম A to Z, দেন পরজীবী। তো পরজীবী তো অনেক টাইপের পরজীবী আছে। তো এর মধ্যে একটা পরজীবী আছে, এর মধ্যে একটা পরজীবী আছে যেটা হলো তোমার ম্যালেরিয়া পরজীবী। ওইটা সম্পর্কে স্পেসিফিকলি আলোচনা করা হয়েছে। সব পরজীবী সম্পর্কে তো আর আলোচনা করা সম্ভব না, তো এই জন্য একটা পরজীবী নিয়ে আলোচনা করা হয়েছে। এই হলো কথা। মানে আমাদের জীব, আমরা জীব বলতে যে জিনিসটাকে বুঝি, অর্থাৎ পুরা জীব জগৎকে পাঁচটা, পুরা জীব জগৎকে পাঁচটা হলো ইসে ভাগ করা হয়, পাঁচটা কিংডম বা রাজ্যে ভাগ করা হয়। এর মধ্যে একটা রাজ্যে তোমার উদ্ভিদ বিলং করে, একটা রাজ্যে প্রাণী বিলং করে, একটা রাজ্যে ছত্রাক বিলং করে, আর আরেকটা রাজ্যে হলো তোমার ব্যাকটেরিয়া বিলং করে। তো ওই রাজ্যটা মূলত অণুজীবের রাষ্ট্র, অর্থাৎ মনেরা। মনেরাতে যেহেতু ব্যাকটেরিয়া বিলং করে তাই মনেরা কি? অণুজীবের রাষ্ট্র, অণুজীবের রাজ্য। তারপরে আরেকটা রাজ্য হচ্ছে হলো তোমার প্রোটিস্টা। তো এই প্রোটিস্টার মধ্যে যে শুধু হলো পরজীবী থাকে এরকম না, এই প্রোটিস্টার মধ্যে মানে এই যে মানে ছত্রাক, উদ্ভিদ, প্রাণী আর ব্যাকটেরিয়া বাদে দুনিয়ায় যত কিছু আছে সব হলো এই প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে ফেলাই দিছে। অর্থাৎ এর মধ্যে তুমি শৈবালকে পাবা, প্রতিষ্ঠার মধ্যে কাকে পাবা? শৈবালকে পাবা। প্রতিষ্ঠার মধ্যে তুমি পরজীবীকে পাবা, আরো কয়েকটা জিনিস পাবা। তো প্রতিষ্ঠা হলো কাইন্ড অফ হলো অণুজীবকে বহন করে, অর্থাৎ অণুজীব মূলত আমাদের মনেরা আর প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে থাকে, অর্থাৎ মনেরা আর প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে মূলত অণুজীব গুলা আছে। আর ভাইরাস জীবের মধ্যে পড়ে না, অর্থাৎ ভাইরাস জীব না। আবার এটাকে যদি তুমি জ্বর বলবা এরকম না। তো এইগুলো তোমরা পরে জানতে পারবা। তো ভাইরাস এর জন্য জীবের মধ্যে পড়ে না। তো এই হলো তোমাদের অণুজীব সম্পর্কে একটু ধারণা। তো আমরা আমাদের পড়ায় চলে আসি। তো প্রথমে তোমার কি জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব নিয়ে আলোচনা করা হয়েছে ওই শাখাকে কি বলে? ওই শাখাকে তোমার অণুজীব তত্ত্ব বলা হয়, অণুজীব তত্ত্ব বলা হয়, বা ইংলিশে মাইক্রোবায়োলজি বলা হয়। অনেক অণুজীব তত্ত্ব না চিনলেও মাইক্রোবায়োলজি ওয়ার্ডটার সাথে পরিচিত। অনেকেই জানো যে তোমার কি ঢাকা ইউনিভার্সিটির খুবই রিনাউন্ড একটা সাবজেক্ট হলো মাইক্রোবায়োলজি। অর্থাৎ যারা মাইক্রোবায়োলজিতে পড়ে তারা মূলত এই ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী এইগুলা নিয়ে পড়ালেখা করে। তো এই হলো সেই মাইক্রোবায়োলজি, অর্থাৎ অণুজীব তত্ত্ব। অর্থাৎ এই যারা হলো তোমরা যদি কারোর মাইক্রোবায়োলজিতে পড়ার ইচ্ছা থাকে তো তোমাদের এইসব ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী এইগুলা নিয়ে পড়ালেখা করা লাগবে। তো এটাই কথা। তো দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হলো একটা এমসিকিউ এখানে লেখা আছে, অণুজীবের বিস্তার। অণুজীবের বিস্তারকে কি বলা হয়? ট্রান্সমিশন বলা হয়। অণুজীবের বিস্তারকে ট্রান্সমিশন বলা হয়। তো এই জিনিসটা একটু জেনে রাখবা। আরেকটা কি? অণুজীবের মধ্যে কারা পড়ে? তো একটু আগে তোমাদের শিখালাম ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী, এরা হলো অণুজীবের মধ্যে পড়ে। তো এইগুলো আমাদের বেসিক জিনিসপত্র অণুজীব সম্পর্কে জানা লাগবে। তো অণুজীব গেল, এবার আমরা আমাদের মেইন টপিকে আসবো। আজকে আমাদের যেই টপিকটা আমরা শুরু করবো হলো ভাইরাস। তো আজকে আমরা কোন টপিকটা শুরু করব? ভাইরাস। তো ভাইরাস সম্পর্কে আমি তোমাদের কিছু বেসিক কথা বলবো, এই বেসিক জিনিসগুলো তোমাদের ভাইরাস সম্পর্কে জানা লাগবে। তো প্রথমত হলো আমাদের ভাইরাসের ইতিহাস জানা লাগবে, যে ভাইরাস জিনিসটা আসলে আসলো কিভাবে। আমি তোমাদের যেমনি পড়াই, প্রথমত তোমাদের ইতিহাস জানা লাগবে, দ্বিতীয়ত ভাইরাস জিনিসটা আসলে কি ওইটা জানা লাগবে, তারপরে এক্সট্রা জিনিসপত্র। তো প্রথমে আমরা ভাইরাসের ইতিহাস শিখবো, যে ভাইরাস জিনিসটা আসলে আসে কো। তো প্রথমে একটা বিজ্ঞানীর নাম আসে, বিজ্ঞানীর নাম হলো এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার। তো এডওয়ার্ড জেনার হলো একজন বিজ্ঞানী। তো তিনি কি করেন? তিনি একটা ভাইরাস গঠিত রোগ আবিষ্কার করেন, একটা ভাইরাস গঠিত রোগ আবিষ্কার করেন যেটা হলো তোমার বসন্ত। অর্থাৎ জিনিসটা কি? জিনিসটা হলো তিনি ভাইরাস আবিষ্কার করেন এরকম না, তিনি ভাইরাস যারা আবিষ্কার করেন এরকম না, বাট তিনি একটা রোগ আবিষ্কার করেন। এই দিনে একটা রোগ আবিষ্কার করেন, রোগটার নাম হলো বসন্ত। অর্থাৎ তিনি দেখেন যে মানুষের মানে একটা কমন সিমটম হচ্ছে, অর্থাৎ এরও এই জিনিসটা হচ্ছে এরও, অর্থাৎ বসন্ত হলে কি হয়? বসন্ত হলে বসন্ত, বসন্ত বলতে তোমার হলো পক্স কে বোঝায়, পক্স কে তোমার বাংলায় হলো বসন্ত বলা হয়। তো এই জিনিসটা অনেক জনের মধ্যে হচ্ছে। তো তিনি এই জিনিসটা দেখেন, দেখার পরে তিনি এই জিনিসটার নাম দেন হলো বসন্ত। উনি বসন্তটা যে কিসের জন্য হচ্ছে এই জিনিসটা ইনি আবিষ্কার করতে মানে যেতে পারেন।
তিনি এই জিনিসটাকে আবিষ্কার করতে পারেননি যে কেন এই বসন্ত রোগটা হচ্ছে, বা তিনি আবিষ্কার করে গেছেন যে একটা রোগ হচ্ছে যেটা হলো বসন্ত, আর এটা হলো অন্য কোনো একটা কিছুর কারণে হচ্ছে, এটা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে না বা পরজীবীর কারণে হচ্ছে না, এই রোগটা মূলত কোনো কিছুর কারণে হচ্ছে, বাট ওই জিনিসটাকে তিনি আবিষ্কার করতে পারেন। তো এখানে আমরা বলতে পারি এডওয়ার্ড জেনার হলো প্রথম প্রথম ভাইরাস ঘটিত রোগ আবিষ্কার করেন। প্রথম ভাইরাস ঘটিত রোগ আবিষ্কার করেন, ভাইরাস আবিষ্কার করেন না। তিনি কি আবিষ্কার করেন? তিনি হলো প্রথম ভাইরাস ঘটিত রোগ আবিষ্কার করেন, এটা আমরা বলতে পারি। আর সেই প্রথম ভাইরাস ঘটিত রোগ কি, সেটা হলো বসন্ত। অর্থাৎ এডওয়ার্ড জেনার একটা রোগ আবিষ্কার করেন যেটার নাম বসন্ত, এটা হলো প্রথম ভাইরাস ঘটিত রোগ যেটা আবিষ্কৃত হয়। তো এতটুকু আমাদের প্রথম ইতিহাস। তো এই এতটুকু। এরপরে হলো রোগের পরে এখন আমরা ভাইরাসে আসবো। তো ভাইরাস সম্পর্কে আমাদের কিছু জিনিস লাগা লাগবে। তো প্রথম আবিষ্কৃত ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাস, তো প্রথম আবিষ্কৃত ভাইরাস কি? প্রথম আবিষ্কৃত ভাইরাস হলো টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস, মোজাইক ভাইরাস। তো এটা হলো প্রথম আবিষ্কৃত ভাইরাস। অর্থাৎ তোমার এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করেন? ভাইরাস ঘটিত রোগ আবিষ্কার করেন। অর্থাৎ তিনি আবিষ্কার করেন যে বসন্ত নামে একটা রোগ হচ্ছে, বাট এই রোগটা কিসের কারণে হচ্ছে সেটা তিনি আবিষ্কার করতে পারেন না। বাট পরে কি, পরে কিছু বিজ্ঞানী আসেন যারা দেখেন কি যে তামাক গাছের পাতায় হলো তোমার হলো কালো কালো দাগ দেখা যাচ্ছে। তো তারা হলো রিসার্চ করা শুরু করে যে এই কালো কালো দাগ হওয়ার কারণ কি। পরে তারা আবিষ্কার করেন যে একটা জিনিস আছে যার নাম হলো কি, যার নাম হলো টিএমবি। এই টিএমবির কারণে এই কালো কালো দাগ হয়। তো এটা হলো ভাইরাস। তো এই টিএমবি ভাইরাস হলো প্রথম আবিষ্কৃত ভাইরাস। তো এটা আমাদের জানা লাগবে যে প্রথম আবিষ্কৃত ভাইরাস কি। প্রথম আবিষ্কৃত ভাইরাস হলো টিএমবি। এখন টিএমবি সম্পর্কে তোমাদের তিনটা জিনিস জানা লাগবে। তো টিএমবির আবিষ্কারক কে? এরা হলো কি আমার প্রথম আবিষ্কৃত ভাইরাস। তো টিএমবির আবিষ্কারক কে? এখানে অনেক বিজ্ঞানী তোমার টিএমবি নিয়ে কাজ করছেন। দিমিত্রি আইভানোভস্কি কাজ কাজ করছেন, মার্টিনাস বেইজেরিং কাজ করছেন, স্ট্যানলি কাজ করছেন, আরো অনেক বিজ্ঞানী কাজ করছেন। বাট এদের মধ্যে তোমার টিএমবির আবিষ্কারক বলা হয় তোমার একে, টিএমবির আবিষ্কারক কে? মার্টিনাস মার্টিনাস বেইজেরিং। তো এই কথাটা তোমাদের বইটা ডাইরেক্টলি লিখা নেই, তোমরা একটু উপরে লিখে নিতে পারো যে টিএমবির আবিষ্কারক হলো মার্টিনাস বেইজেরিং কে বলা হয়। এটা তোমার আলিম স্যারের বইতে একদম ডাইরেক্টলি লিখা আছে। দেন সেকেন্ড আরেকটা কথা কি, তোমার ভাইরাসের আবিষ্কারক কাকে বলা হয়? ভাইরাসের আবিষ্কারক হলো তোমার দিমিত্রি আইভানোভস্কি। তারপরে কি, তোমার ভাইরোলজির জনক ভাইরোলজির জনককে স্ট্যানলি। তো এখানে একটা মজার বিষয় কি, এখানে যে তিনটা বিজ্ঞানীর নাম তোমাদের লিখে দিলাম না, এই তিনজনই হলো তোমার টিএমবি নিয়ে কাজ করছেন। তিনজনই হলো তোমার এই টিএমবি অর্থাৎ টবাকো মোজাইক ভাইরাস নিয়ে কাজ করছে। বা তোমার হলো তোমার মানে কি বলবো, তোমার মানে ইসে তোমার হলো এদের সবাইকে এক একটা জিনিসের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ সবাই টিএমবি নিয়ে কাজ করছে। বাট মার্টিনাস বেইজেরিং কে টিএমবির আবিষ্কারক ধরা হয়, তোমার হলো ডিমিত্রি আইভানোভস্কি ভাইরাসের আবিষ্কারক ধরা হয়, আর হলো স্ট্যানলিকে ভাইরোলজির জনক বলা হয়। অর্থাৎ ভাইরোলজি কি, ভাইরোলজি হলো জীববিজ্ঞানের আরেকটা শাখা, যে এই শাখায় তোমার ভাইরাস নিয়ে আলোচনা করে। অর্থাৎ এই যে আমরা মাইক্রোবায়োলজিতেও জানি, আমরা মাইক্রোবায়োলজি চিনি, তো এই মাইক্রোবায়োলজির অনেকগুলা সাব শাখা আছে। মাইক্রোবায়োলজির অনেকগুলা সাব শাখা আছে। তো সাব শাখাগুলো কি কি? ভাইরোলজি একটা সাব শাখা, যেখানে শুধু ভাইরাস নিয়ে আলোচনা করা হয়। ব্যাকটেরিওলজি আরেকটা সাব শাখা, যেখানে শুধু ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়। তারপরে হলো প্রোটিওজুওলজি 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 এটা আরেকটা শাখা, এখানে তোমার পরজীবী নিয়ে আলোচনা করা হয়। তো এরকম মাইক্রোবায়োলজির কিছু সাব শাখা আছে, তো এই শাখাগুলোতে তোমার স্পেসিফিক জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়। মাইক্রোবায়োলজি নাম মানে হলো তোমার ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী সবকিছু। বাট এই শাখাগুলো মানে ভাইরোলজি মানে শুধু ভাইরাস, ব্যাকটেরিওলজি মানে শুধু ব্যাকটেরিয়া, প্রোটিওজুওলজি মানে শুধু হলো পরজীবী। এই হলো কথা। তো এইখানে তোমার ভাইরোলজি অর্থাৎ যেই শাখায় ভাইরাস নিয়ে আলোচনা, এই ভাইরোলজি, তো এই ভাইরোলজির জনক বলা হয় তোমার স্ট্যানলিকে। তো তোমাদের ভাইরাসের ইতিহাস যদি তোমাদের কাছে জিজ্ঞেস করা হয়, তো তোমাদের এই ইতিহাসটুকু, এই মিনিমাম ইতিহাসটুকু তোমাদের জানা লাগবে যে প্রথম ভাইরাস ঘটিত রোগ হলো বসন্ত, যেটার আবিষ্কারক হলো কি এডওয়ার্ড জেনার। প্রথম আবিষ্কৃত ভাইরাস হলো টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস। তো এই টোবাকো মোজাইক ভাইরাস একজন আবিষ্কার করেন না, তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় এই টোবাকো মোজাইক ভাইরাসটা আবিষ্কার হয়। তো তাদের এই অবদানের জন্য তাদের এক একজনকে এক এক স্বীকৃতি দেয়া হয়। মার্টিনাস বেইজেরিং কে টিএমবির আবিষ্কারক দেয়া মানে করা মানে মার্টিনাস বেইজেরিং কে টিএমবির আবিষ্কারক বলা হয়।
দেন হলো তোমার স্ট্যানলিকে ভাইরোলজির আবিষ্কারক, ভাইরোলজির জনক বলা হয়। আর হলো তোমার হলো দিমিত্রি আইভানোভস্কিকে ভাইরাসের আবিষ্কারক বলা হয়। তো আমাদের এতটুকু ইতিহাস জানা লাগবে। এখানে আরো অনেক কিছু বলা আছে, বাট এত কিছু তোমাদের জানা লাগবে না। তা আমি যখন ফার্স্টে পড়া শুরু করেছিলাম, আমি একদম লাইন বাই লাইন প্রতিটা বিজ্ঞানী সবকিছু পড়েছিলাম। বিশ্বাস করো, তুমি যত ভালো, তোমার ব্রেন যত ভালোই হোক, তুমি কোনোদিন সব পড়লে কোনোদিন মাথায় রাখতে পারবা না। আর জীবনে কোনোদিন তুমি মেডিকেল অ্যাডমিশন বলো, তোমার এইচএসসি অ্যাডমিশন বলো, মানে যদি আসেও এখান থেকে তোমার প্রথমত প্রশ্ন তেমন একটা আসেই না। আসলেও এই আমি তোমাকে যা পড়াইছি এর বাইরে কিচ্ছু আসবে না। তো তোমার অত কিছু পড়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই, কারণ তুমি অধ্যায়টা একটু উল্টায় দেখো, অনেক বড় একটা অধ্যায়, অনেক কিছু পাবা পড়ার জন্য। তো খামাকা দিছে, এত কিছু পড়ার দরকার নেই, যত কম পড়তে পারো। তো তোমাদের এতটুকু ইতিহাস জানলেই হচ্ছে, যে এতটুকু তোমরা ভাইরাসের ইতিহাস যদি তোমাদের কাছে জিজ্ঞেস করা হয়, তোমরা এতটুকু ইতিহাস জানলেই তো ইনাফ, আর কিছু জানা লাগতেছে না। তো এইটুকু আমরা জানলাম। আর এইখানে তোমাদের আরেকটা জিনিস জানা লাগবে, এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস, তো এইচআইভি ভাইরাস সম্পর্কে একটু জানা লাগবে, যেহেতু এটা খুবই মানে কি বলবো, এই ভাইরাস নিয়ে যেহেতু খুবই বেশি আলোচনা করা হয়, এটা যে খুবই ইম্পর্টেন্ট একটা ভাইরাস। তো এটার হিস্ট্রি একটু জানা লাগবে, যে এইচআইভি একটা ভাইরাস, এর ফলে কি রোগ হয়, এরপরে তোমার এইডস রোগ হয়, এর ফলে এইডস রোগ হয়। তো এই ভাইরাসটা আবিষ্কার হয় কত সালে? 1984 সালে। এটা একটু জানবে, এই ভাইরাসটা আবিষ্কৃত হয় কত সালে? 1984 সালে। আর এই ভাইরাসটা আবিষ্কার করেন কি? একজন বিজ্ঞানী, যার নাম হলো গ্যালো। গেল বিজ্ঞানী হলো বা এইচআইভি ভাইরাসটা আবিষ্কার করেন। তো এতটুকু তোমরা এইচআইভি সম্পর্কে একটু জেনে রাখবা, কাজে লাগবে। তো মোটামুটি আমরা ভাইরাসের ইতিহাস কমপ্লিট করলাম। এখন আমরা কিসে আসবো? এখন আমরা আসবো হলো তোমার হলো ভাইরাস জিনিসটা আসলে কি। ভাইরাস জিনিসটা আসলে কি এটা আমাদের জানা লাগবে, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো ভাইরাস জিনিসটা আসলে কি এটা তোমাদের জানা লাগবে। তো ভাইরাস কি? তোমরা যদি ভাইরাসের গঠনে আসো, তো ভাইরাস কি? ভাইরাসের মাঝখানে একটা নিউক্লিক অ্যাসিড থাকে। ভাইরাস হলো এটা একটা নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ হইতে পারে, আরএনএ হইতে পারে। ডিএনএ আরএনএ দুইটা একসাথে হবে না, হয় ডিএনএ হবে নাই আরএনএ হবে। তো এই একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, এর চারপাশে একটা আবরণ থাকবে, এই যে একটা আবরণ। তা আবরণটা কিসের হবে? আবরণটা হলো তোমার প্রোটিনের হবে, প্রোটিনের আবরণ হবে, প্রোটিনের আবরণ হবে। তো প্রোটিনের আবরণ, তো এই জিনিসটার একটা নাম আছে, এই জিনিসটাকে কি বলে? ক্যাপসিড বলা হয়, ক্যাপসিড। এই জিনিসটাকে তোমার ক্যাপসিড বলে, এই প্রোটিনের আবরণকে ক্যাপসিড বলা হয়। তো কিছু কিছু ভাইরাস আছে যাদের কি, যাদের হলো এই আবরণের বাইরেও আরেকটা আবরণ থাকে, এটা সব ভাইরাসে পাবা না। তো ভাইরাসের বেসিক গঠন হলো এতটুকু, এই যে এতটুকু, এইটা আর এইটা। তোমার ক্যাপসিড আর নিউক্লিক অ্যাসিড হলো ভাইরাসের বেসিক গঠন, যেটা তোমার সব ভাইরাসে থাকবে। এই দুইটা জিনিস না থাকলে কখনো ভাইরাস হবে না। তো ভাইরাসের একদম বেসিক প্রাথমিক গঠন হলো নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড। আবার কিছু কিছু ভাইরাস আছে, এই পর্যন্ত গেল। এখন কিছু কিছু ভাইরাস আছে, যেসব ভাইরাস কি, যেসব ভাইরাসে হলো বাইরে একটা বহিস্থ আবরণ থাকে, এই যে একটা বহিস্থ আবরণ থাকে, এটা কিছু কিছু ভাইরাসে থাকে। তো এই বহিস্থ আবরণকে কি বলা হয়? তোমার এনভেলপ বলা হয়। এই বহিস্থ আবরণকে তোমার এনভেলপ বলা হয়, এনভেলপ বলা হয়। তো এই এনভেলপ, তো এনভেলপটা কোন কোন ভাইরাসে দেখা যায়? তো এই কোন কোন ভাইরাসে দেখা যায়, তো এটার জন্য একটা টেকনিক আছে। টেকনিক কি? টেকনিক হলো তোমার এইচআইভি করোনা। তো আমরা সবাই করোনা ভাইরাসও চিনি, এইচআইভি ভাইরাসও চিনি, এই দুইটা ভাইরাস চিনি। তো তোমার এনভেলপ কোন কোন ভাইরাস আছে ওইটা চেনার হলো তোমার হলো এইচআইভি করোনা। এইচআইভি করোনা কেন? কারণ হলো এই যে এইচআইভি আর করোনা, এইখান থেকে তুমি যত যেই সব ভাইরাসে তোমার হলো আবরণ আছে, ওইসব ভাইরাস বের করতে পারবে কেমনে? তোমার এইচটে হলো হারপিস, এইচটে কি? এইচটে হলো তোমার হারপিস, এইচটে হারপিস। আইতে কি? আইতে হলো তোমার ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। আর কি? এইচআইভি আর করোনা, এই চারটা ভাইরাসে তোমার পুরা বই খুঁজলে এই চারটা ভাইরাস পাবা। পুরা বই বই খুললে কি হবে, তুমি যদি পুরা বই খোঁজো, তুমি পুরা বই খুঁজলে এই চারটা ভাইরাস পাবা যাদের এনভেলপ আছে। তো এইচআইভি করোনা এই জিনিসটা, এই টেকনিকটা দিয়ে কিন্তু তুমি বের করতে পারবা যে কাদের এনভেলপ আছে। তো এই চারটা ভাইরাস, এইগুলো আমাদের, বাকি কারোর হলো এনভেলপ নেই, অর্থাৎ এই তোমাদের এই বইতে যাদের নিয়ে আলোচনা করা হয়েছে তাদের হলো তোমার এনভেলপ নেই। শুধু হলো এই এইচআইভি, এইচআইভি করোনা, এই এদের হলো এনভেলপ আছে, অর্থাৎ এইচতে হারপিস, আইতে ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি আর করোনা, এই চারটা ভাইরাসে তোমার এনভেলপ আছে, এতটুকু জানা লাগবে। তো সব ভাইরাসে থাকে না, এই চারটা ভাইরাসে থাকে। এখন কথা হলো এই এনভেলপ, তো এনভেলপটা কি দ্বারা তৈরি? এনভেলপটা হলো তোমার লিপোপ্রোটিন দ্বারা নির্মিত, লিপোপ্রোটিন দ্বারা নির্মিত, লিপোপ্রোটিন দ্বারা নির্মিত, লিপোপ্রোটিন দ্বারা নির্মিত। এখন জিনিসটা অমনি তৈরি হয় না, মানে যে মানে এরকম একটা লম্বা একটা আবরণ এরকম ভাবে তৈরি হয় না, এটা তৈরির একটা টেকনিক আছে। টেকনিকটা কি? মানে আমি তোমাদের তো এমনি জাস্ট একটা দাগ দিয়েছি, বাট আসলে এটা এমনি হয় না, এটা হচ্ছে এইভাবে হয়। অর্থাৎ এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে একসাথে লিগে 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 লিগে, এইগুলা লিগে লিগে তোমার হলো
এই হলো বহিস্থ আবরণটা তৈরি হয়। তো এই যে ছোট ছোট একক, এই একক গুলাকে তোমার পেলপোমিয়ার বলা হয়। এই একককে পেলপোমিয়ার বলা হয়। তো এটা আমাদের জানা লাগবে। অর্থাৎ তোমার বাইরে যে আবরণ থাকে এটাকে এনভেলপ বলা হয়। তো এনভেলপটা হলো লিপোপ্রোটিন নির্মিত। তো এনভেলপটা অনেকটা ছোট, অনেকগুলা ছোট ছোট একক আছে, যে একক গুলো একত্রিত হয়ে আমার এনভেলপটা তৈরি করে। তো এই একক গুলাকে তোমার কি বলা হয়? এই একক গুলাকে তোমার পেলপোমিয়ার বলা হয়। এই পেলপোমিয়ার গুলো মূলত তোমার লিপোপ্রোটিন নির্মিত। এটা হলো কথা। এখন যেহেতু এই যে বহিস্থ আবরণ, বহিস্থ আবরণ হলো তোমার লিপোপ্রোটিন নির্মিত, এই জন্য ভাইরাসে যেসব ভাইরাসে এই বহিস্থ আবরণ আছে তাদেরকে তোমার লিপো ভাইরাস বলা হয়। যেসব ভাইরাসে এই বহিস্থ আবরণ আছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে তোমার লিপো ভাইরাস বলা হয়। এটা জানা লাগবে, যেহেতু আমার বহিস্থ আবরণটা লিপোপ্রোটিন নির্মিত, আর যাদের হলো এই বহিস্থ আবরণ বা এনভেলপ আছে তাদেরকে তোমার কি বলা হয়? তাদেরকে হলো তোমার লিপো ভাইরাস বলা হয়। আর যাদের বহিস্থ আবরণ নেই, অর্থাৎ যাদের বহিস্থ আবরণ নেই, অর্থাৎ এই আবরণটা যাদের নেই, তাদের কি বলা হয়? তাদেরকে তোমার নগ্ন ভাইরাস বলা হয়। বুঝতে পারতেছো নগ্ন মানে কি? নগ্ন মানে কি তোমরা সবাই জানো। তো এই নগ্ন ভাইরাস বলা হয়, যেহেতু ওদের নেই, ওদের এই যে বহিস্থ আবরণের একটা কাপড়ের মতো, এদের একটা কাপড়, তো এদের যেহেতু কাপড়টা নেই, এই কারণে কি, এই কারণে এদেরকে নগ্ন ভাইরাস বলা হয়। কারণ কি, এই জিনিসটা লাগবে তোমার, নিউক্লিক অ্যাসিড আর হলো ক্যাপসিড হলো মাস। তো এটা কি, এটা হলো আমাদের বডি। আর বডির বাইরে তোমার একটা জিনিস, তোমার কাপড় না হলে যে তুমি মরে যাবে এরকম না, কিন্তু থাকলে ভালো। তো যাদের আছে তারা হলো লিপো ভাইরাস, আর যাদের নেই তারা কি, তারা হলো তোমার নগ্ন ভাইরাস। তো এই বইতে তোমরা হলে এই চারটা ভাইরাস, এই চারটা ভাইরাস, এইচআইভি করোনা, এইচতে হারপিস, আইতে ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি করোনা, এই চারটা ভাইরাস বাদে যত ভাইরাস পড়বা সবাই হলো তোমার নগ্ন ভাইরাস। যত ভাইরাস পড়বা, তোমার টিএমভি, তোমার টি2, সবই হলো তোমার নগ্ন ভাইরাস। তো এতটুকু তোমরা মাথায় রাখবা। এই হলো মোটামুটি কথা। আরেকটু কি, এখন কিছু কিছু ভাইরাসে তোমার হলো ইসের উপরে, এই তোমার হলো এই যে বহিস্থ আবরণ তো থাকবেই, বহিস্থ আবরণের উপরে আবার এই যে এরকম কাটা থাকবে, এরকম কাটা দেওয়া থাকবে। তো এই কাটাগুলোকে তোমার স্পাইক বলা হয়। কাটাগুলোকে কি বলে? এই কাটাগুলোকে তোমার স্পাইক বলা হয়। তো স্পাইক কাদের দেখা যায়? যেমন করোনা ভাইরাস। করোনা ভাইরাসে তো বহিস্থ আবরণ আছে, এখানে চারটা ভাইরাস আছে তাদের বহিস্থ আবরণ আছে। এর মধ্যে আবার করোনাতে বহিস্থ আবরণের উপরে স্পাইক আছে বা কাটা আছে। তো এটা একটু জানতে পারো। এই হলো মোটামুটি জিনিস। আমি তোমাদেরকে বেসিক মানে গঠনটা, এটা হচ্ছিল আমাদের ভাইরাসের গঠন। তো ভাইরাসের বেসিক গঠন কি, তোমার মাঝখানে নিউক্লিক অ্যাসিড থাকে। এখন নিউক্লিক অ্যাসিডটা হয় ডিএনএ হবে, না আরএনএ হবে, দুইটা একসাথে কখনো হবে না। এর চারপাশে প্রোটিনের একটা আবরণ থাকে। প্রোটিনের আবরণকে কি বলা হয়? প্রোটিনের আবরণকে তোমার হলো ক্যাপসিড বলা হয়। প্রোটিনের আবরণকে কি বলা হয়? ক্যাপসিড বলা হয়। এতটুকু হলো একটা বেসিক ভাইরাসের গঠন। এখন কিছু কিছু ভাইরাস আছে যাদের ক্যাপসিডের বাইরেও আরেকটা আবরণ আছে, যে আবরণকে কি বলা হয়? তোমার এনভেলপ বলা হয়। তো কাদের এই আবরণটা আছে? তোমার চারটা ভাইরাস। মনে রাখার টেকনিক হলো এইচআইভি করোনা, এইচতে হারপিস, আইতে ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি করোনা, এই চারটা ভাইরাসে এই বহিস্থ আবরণটা আছে। এখন এই বহিস্থ আবরণ কি, তোমার হলো লিপোপ্রোটিন নির্মিত। অর্থাৎ লিপোপ্রোটিন কিভাবে নির্মিত? অনেকগুলা ছোট ছোট একক একত্রিত হয়ে মূলত এই বহিস্থ আবরণ বা এনভেলপটা তৈরি হয়। আর এই ছোট ছোট একক গুলাকে তোমার পেলপোমিয়ার বলা হয়। আর এই পুরা জিনিসটা তোমার লিপোপ্রোটিন নির্মিত। যেহেতু বহিস্থ আবরণটা লিপোপ্রোটিন নির্মিত, আর যাদের বহিস্থ আবরণ আছে তাদেরকে লিপো ভাইরাস বলা হয়, কারণ বহিস্থ আবরণ লিপোপ্রোটিন নির্মিত। এখন কথা হলো, যাদের আছে তাদের লিপো ভাইরাস বলা হয়, তাহলে যাদের নেই তাদের কি বলা হবে? তাদেরকে নগ্ন ভাইরাস বলা হবে। কেন কেন কারণ হলো এই বহিস্থ আবরণ ওয়ান কাইন্ড অফ কাপড়ের মতো, মানুষের কাপড়ের মতো। যেহেতু কাপড়টা, যেসব ভাইরাসের এই কাপড়টা নেই তাদেরকে নগ্ন ভাইরাস বলা হবে। আর এই বইতে যে চারটা ভাইরাসের হলো তোমার আবরণ আছে, ওরা বাদে বাকি সবাই হলো নগ্ন ভাইরাস। এবং কিছু কিছু ভাইরাস আছে যাদের আবার বহিস্থ আবরণের উপরে কাটা থাকে, অর্থাৎ বহিস্থ আবরণ প্লাস কাটা। তো এরকম একটা ভাইরাস হলো করোনা। এরকম ভাবে তোমরা জিনিসটা একটু মাথায় রাখো, একদম বেসিক জিনিস এইগুলা। এগুলা হলো তোমার বেসিক জিনিস, আমরা অনেক কিছু পড়াই ফেলছি তোমার। তো এইগুলা আবার আসবে, এখনই শেষ হয়ে যাবে এরকম না, এগুলা তোমার আবার আসবে। তো এরপরে কি, তো আমরা ভাইরাসের গঠন বুঝলাম, এখন ভাইরাস সম্পর্কে একটু জানি যে ভাইরাস জিনিসটা আসলে কি। তো প্রথম কথা কি, প্রথম কথা হলো তুমি ভাইরাসকে জীবও করতে পারবা না, ভাইরাস জীবও না, আবার জ্বরও না। ভাইরাস জীবও না, জ্বরও না, তাহলে ভাইরাস কি? ভাইরাস হলো জীব প্লাস জ্বর, জীব প্লাস জ্বর। অর্থাৎ জিনিসটা এরকম যে ভাইরাস ভাইরাস এমন একটা জিনিস যেটা হলো তোমার যদি কোনো জীবিত কোষের সংস্পর্শে না থাকে তাইলে সে জ্বর বস্তুর মতো থাকে। অর্থাৎ মানব দেহের বাইরে, বা মানব দেহ বলতে তোমার জীবের দেহের বাইরে, জীব দেহের বাইরে এরা হলো কণা, এরা হলো কণা, নিষ্ক্রিয় কণা। জীব দেহের বাইরে, বাইরে কি, বাইরে হলো এরা নিষ্ক্রিয় কণা, নিষ্ক্রিয় কণা অর্থাৎ জ্বর বস্তু,
জড় বস্তু, অর্থাৎ এদের তুমি জীবদের বাইরে এরা যখন থাকে এদের কোনো জান নেই, এরা জাস্ট বাতাসে ভেসে বেড়ায়। বাতাসে যেমন বিভিন্ন ধূলিকণা, ময়লা, এই জড় বস্তুগুলো ভেসে বেড়ায়, এরাও হলো ওদের মতো তোমার বাতাসের মধ্যে ভেসে বেড়ায়। এখন বাতাসের মধ্যে ভাসতে 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 কি হয়েছে, এরা হলো জীবদের সংস্পর্শে চলে আসে, সংস্পর্শে চলে আসে। চলে আসলে কি হবে, এরা হলো জীবদের ভেতরে ঢুকে যাবে, জীবদের ভেতরে ঢুকে যাবে। ভেতরে গেলে কি হবে, এরা জীবদের ভেতরে ঢুকে আসে। তো জীবদের ভিতরে ঢোকা মানে কি, এরা হলো জীবিত কোষের সংস্পর্শে চলে আসলো। তো জীবিত কোষের সংস্পর্শে এসে এরা হলো জীব হয়ে যাবে। তা জীব হয়ে যাওয়া অর্থাৎ এরা এদের সংখ্যা বৃদ্ধি করবে, এদের সংখ্যা বৃদ্ধি করবে, নড়াচড়া করবে, নড়াচড়া করবে, এদের বিভিন্ন কাজকর্ম করবে, বিভিন্ন কাজকর্ম করবে, এইসব করা শুরু করে দেবে। অর্থাৎ এরা যখন জীবদের সংস্পর্শে আসবে বা জীবদের ভেতরে যাবে, তখন কি জীবদেহ মানে কি জীবিত কোষ, আর এই জীবিত কোষের কাছে এসে এরাও জীবিত হয়ে যাবে। এরা জীবিত হয়ে তোমার কি করবে, সংখ্যা বৃদ্ধি করবে, নড়চড়া করবে, এদের কাজকর্ম করবে, এরকম বিভিন্ন কিছু করবে। এই হলো তোমার ভাইরাস। অর্থাৎ ভাইরাস কি ওয়ান কাইন্ড অফ জোর, ভাইরাস আবার ওয়ান কাইন্ড অফ জীব। অর্থাৎ এটা জীব, একে তুমি জীবও বলতে পারবা না। কারণ কি, এরা যখন হলো জীবদের সংস্পর্শে থাকে না, তখন কিন্তু এটা এটা কিন্তু মৃত। আবার এটা যখন জীবদের সংস্পর্শে আসে তখন এটা জীবিত। অর্থাৎ এটা জীবও না জড়ও না, এটা হলো জীব আর জড়ের মাঝখানে কিছু একটা। এটা জীব আর জড়ের মাঝখানে কিছু একটা, এই জন্য ভাইরাসকে কি বলা হয়, ভাইরাসকে তোমার বলা হয় হলো দুইটা জিনিস বলা হয়। ভাইরাস কি, ভাইরাস হলো তোমার জীব ও জড়ের সেতু বন্ধন, জীব ও জড়ের সেতু বন্ধন, জীব আর জড়ের সেতু বন্ধন। ভাইরাস কি, ভাইরাস হলো জীব আর জড়ের সেতু বন্ধন। অর্থাৎ জীব আর জড়ের মাঝখানে একটা কানেকশন তৈরি করে হলো এই ভাইরাস। ভাইরাস হলো জীব আর জ্বরের মাঝখানে একটা কানেকশন তৈরি হয়। কারণ কি, তুমি ভাইরাসকে জ্বরও বলতে পারবে না, কারণ কি এটা হলো জীবিত, অর্থাৎ নড়াচড়া করতে পারে। আবার এটাকে তুমি জীবও বলতে পারবে না, কারণ কি এটা জ্বরের মতো বাতাসে ভেসে বেড়ায়, নিষ্ক্রিয় কণার মতো বাতাসে ভেসে বেড়ায়। এই জন্য এটাকে জীব আর জ্বরের একটা সেতু বন্ধন বলা হয়। আর এখানে আরেকটা বিজ্ঞানে একটা উক্তি আছে, একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর নাম হলো লব। তো লব একটা কথা বলছেন যে ভাইরাস, ভাইরাস সে জীবও না, সে জীবও না, সে জ্বরও না, সে কি, সে হলো ভাইরাস। ভাইরাস ভাইরাস, এই হলো লোপের কথা। লোপ বলছে ভাইরাস জীবও না জ্বরও না, ভাইরাস ভাইরাস। ভাইরাসকে তুমি জীবের ক্যাটাগরিতে ফেলাইতে পারবে না, জ্বরের ক্যাটাগরিতে ফেলাইতে পারবে না। তোমার একটা ক্যাটাগরি আনা লাগবে, ক্যাটাগরিটা হলো ভাইরাস। তো ভাইরাসকে ওই ভাইরাস ক্যাটাগরিতেই তোমার ফেলানো লাগবে। তো এই হলো মূলত ভাইরাস সম্পর্কে কথা। তো ভাইরাস জিনিসটা আসলে কি, এই জিনিসটা। তো এরা হলো তোমাদের ভাইরাস সম্পর্কে একটা ধারণা। এখন আমরা তোমার বইতে যেইগুলো আছে ওইগুলোর সাথে একটু মিলাবো। ধরো আমরা অনেক কিছুই পড়ে ফেলছি, আমরা প্রায় অনেক কিছুই পড়ে ফেলছি, এখন আমরা শুধু বইয়ের সাথে মিলাবো যে আমরা কতটুকু পড়ছি। তো তোমরা বইতে যাও, বইতে তোমাদের প্রথমে ভাইরাসের সংজ্ঞাটায় আসো। তো সংজ্ঞাটায় তোমার কি লেখা আছে, যে সংজ্ঞায় তোমার লেখা আছে হলো ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড কেন্দ্রীয় অংশ, আর প্রোটিন হলো আবরণ। অলরেডি তোমরা জানো যে কেন্দ্রে তোমার নিউক্লিক অ্যাসিড থাকে, আর আবরণটা হলো প্রোটিন। তারপরে কি, তারপরে হলো ভাইরাস হলো অকোষীয় আর অতি আণুবীক্ষণিক। তো এই দুইটা জিনিস। ভাইরাস কি, ভাইরাস হলো তোমার অকোষীয়। তো এখানে ভাইরাসের কিছু বৈশিষ্ট্য দিয়ে আছে, বৈশিষ্ট্যগুলো আমরা একটু একসাথে লিখি। প্রথম কথা কি, কেন্দ্রীয় অংশ। কেন্দ্রে কি থাকে, কেন্দ্রে থাকে হলো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এটা জানো। বা আবরণ কি, প্রোটিনের আবরণ থাকে, প্রোটিনের আবরণ থাকে, এইটাও জানো। এটা কি, এটা হলো তোমার অকোষীয়, এটা নিয়ে একটু আলোচনা করা লাগবে। এটা হলো অতি আণুবীক্ষণিক, আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক। এরপরে কি বলা আছে, এরপরে বলা আছে হলো এটা, এটা কি, এটা হলো তোমার বাধ্যতামূলক পরজীবী, এটাও একটু বোঝানো লাগবে। বাধ্যতামূলক পরজীবী, পরজীবী। এরপরে কি বলা আছে, এরপরে বলা আছে হলো এটা জীবদের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে। জীবদেহে কি, জীবদেহ হলো সক্রিয়, সক্রিয় হয়ে কি করে, রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। আর কি, আর হলো জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ জড় বস্তুর মধ্যে থাকে। জীবদেহের বাইরে নিষ্ক্রিয়, অর্থাৎ কিসের মতো থাকে, জড় বস্তুর মতো থাকে, নিষ্ক্রিয় অর্থাৎ জড় বস্তুর মতো থাকে। তো আমরা সংজ্ঞা থেকে এই বৈশিষ্ট্যগুলো পালাম। তো প্রথম বৈশিষ্ট্য আমরা অলরেডি জানি, তো এটা সম্পর্কে কিছু জানা লাগবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য, এটা সম্পর্কে কিচ্ছু জানা লাগবে না। এখন বলছে ভাইরাস হলো অকোষীয়, অর্থাৎ ভাইরাস কোনো কোষ না। ভাইরাস কোনো কোষ না কেন, আমি তোমাদেরকে প্রথম অধ্যায় পড়াইছিলাম, তো ওইখানে তোমাকে কোষের বৈশিষ্ট্য পড়াইছিলাম। তো কোষের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য কি, এরা হলো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। কোষের একটা বৈশিষ্ট্য কি, কোষের একটা বৈশিষ্ট্য হলো এরা হলো তোমার সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম।
অর্থাৎ কোষ কি, কোষ হলো তোমার ভাইরাসের মতো, এদের কোনো মাধ্যম লাগে না, অর্থাৎ এদের কোনো জীব দেহ লাগে না আত্মপ্রজনন করার জন্য। বাট ভাইরাসের একটা সক্রিয় একটা জীব দেহ লাগে, যার সংস্পর্শে এসে বা যার ভিতরে ঢুকে ভাইরাস হলো এর সংখ্যা বৃদ্ধিটা করতে পারে। ভাইরাসের একটা জীব দেহ লাগে, বাট কোষের কোনো জীব দেহ লাগে না। যেহেতু ভাইরাসের জীব দেহ লাগে আর কোষের কোনো জীব দেহ লাগে না, এই কারণে তোমার কোষ আর ভাইরাস সেম জিনিস না। এই জন্য ভাইরাস হলো তোমার অকোষীয়, অর্থাৎ ভাইরাস কোষ না, ভাইরাস হলো অকোষীয়। এটা হলো প্রথম কথা, তো এটা তোমরা বুঝতে পারছো। কারণ কোষের একটা বৈশিষ্ট্য হলো এটা সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম, বাট ভাইরাসের হলো আত্মপ্রজনন করার জন্য সজীব মাধ্যম অর্থাৎ জীব দেহ লাগে। এই কারণে ভাইরাস হলো কোষ না, এই জন্য ভাইরাস অকোষীয়। এরপরে কি আছে, অতি আণুবীক্ষণিক। তো অতি আণুবীক্ষণিক কি, অতি আণুবীক্ষণিক দ্বারা বোঝায় হলো তোমার অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যাদের দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যাদের দেখা যায় তাদেরকে আণুবীক্ষণিক বলা হয়। আর অতি আণুবীক্ষণিক কি, যারা অনেক ছোট, যাদেরকে নর্মাল অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় না, যাদের জন্য তোমার হলো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র অর্থাৎ অনেক অ্যাডভান্স অণুবীক্ষণ যন্ত্র লাগে, তাদেরকে তোমার অতি আণুবীক্ষণিক বলা হয়। অর্থাৎ যাদের দেখার জন্য অনেক অ্যাডভান্স অণুবীক্ষণিক যন্ত্র লাগে তাদেরকে অতি আণুবীক্ষণিক বলা হয়, কারণ তারা আকারে অনেক ছোট। অর্থাৎ ব্যাকটেরিয়া নর্মাল আণুবীক্ষণিক, অর্থাৎ ব্যাকটেরিয়াকে তুমি নর্মাল হলো অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে পারবা, বাট নর্মাল অণুবীক্ষণ যন্ত্র দ্বারা তুমি ভাইরাসকে দেখতে পাবা না। এই জন্য তোমার অনেক, এই জন্য তোমার হলো অনেক অনেক অ্যাডভান্স অণুবীক্ষণ যন্ত্র লাগবে, এই জন্য ভাইরাস হলো অতি আণুবীক্ষণিক। তো এটাও গেল। এরপরে কি, এটা হলো বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী বলতে তোমার ভাইরাস যে কোনো জিনিসের সার্থকতা হলো আত্মপ্রজনন করা, অর্থাৎ কোনো জিনিস সার্থক, সে তার জীবনে সফল, কারণ তুমি কেমনে বুঝবা, যদি সে আত্মপ্রজনন করতে পারে। অর্থাৎ যার বাচ্চা আছে সেই সফল, যার বাচ্চা নেই সে সফল না, এটা হলো বায়োলজির ভাষায় সফলতা। তুমি মানে ইসের মানে তুমি যদি নর্মাল নর্মাল মানে চারপাশের নর্মাল ইসে যদি তুমি সফলতা খোঁজো, তাহলে তোমার মতে সফলতা হবে যার অনেক টাকা পয়সা আছে, যার বাড়ি গাড়ি আছে, যার আছে, মানে বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, সে হলো সফল। বাট বায়োলজির ভাষায় সফলতা হলো যার বাচ্চা আছে, যার বাচ্চা নেই সে হলো ব্যর্থ। সে কি, সে হলো ব্যর্থ। যার টাকা পয়সা আছে, তোমার ধন দৌলত আছে, সবকিছু আছে, বাট বাচ্চা নেই, তার মানে সে ব্যর্থ। বায়োলজির ভাষায় সে ব্যর্থ। বায়োলজির ভাষায় সেই সফল যার হলো তোমার বাচ্চা আছে, বাচ্চা না থাকলে তো হলো বায়োলজির ভাষায় একজন হলো ব্যর্থ। তো এর জন্য হলো সে হলো বাধ্যতামূলক পরজীবী, কারণ কি ভাইরাসেরও জীবনের টার্গেট হলো সফল হওয়া। তো সে কখন সফল হবে, যখন সে হলো পরজীবী, অর্থাৎ অন্য জীবের দেহে যাবে, যে হলো একটা জীবের দেহে বসবাস করবে, তখন সে সফল। কারণ কি, সে যখন হলো একটা জীবদের সংস্পর্শে আসবে, তখনই সে হলো সে তার আত্মপ্রজননটা করতে পারবে, সে তার আত্মপ্রজননটা করে সফল হইতে পারবে। এই জন্য ভাইরাসকে বলছে কি, ভাইরাসকে বলছে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ সে পরজীবিতার জন্য বাধ্য, সে পরজীবিতার জন্য বাধ্য। কারণ কি, তার কারণ হলো তার সফল হওয়া লাগবে, তার সফল হওয়া লাগবে, অর্থাৎ তার আত্মপ্রজনন করা লাগবে, অর্থাৎ তার আত্মপ্রজনন করা লাগবে, অর্থাৎ তার সফল হওয়া লাগবে। সে কেমনে সফল হবে, সে হলো পরজীবিতা করে সফল হবে, এর জন্য সে পরজীবিতা করার জন্য হলো বাধ্য। এই জন্য ভাইরাসকে তোমার বাধ্যতামূলক পরজীবী বলা হয়। এরপরে কি, এরপরে হলো কি, এরা জীবদের ভেতরে সক্রিয় হয়, এটা তোমরা অলরেডি জানো। আর জীবদের বাইরে কি, জড় বস্তুর মতো অবস্থান করে, এটাও তোমরা অলরেডি জানো, যে ভেতরে হলো তোমার জীবিত কোষের সংস্পর্শে এসে সক্রিয় হয়, সক্রিয় হয়ে আত্মপ্রজনন করে, আত্মপ্রজনন করে আমাদের দেহে রোগ সৃষ্টি করে, অর্থাৎ এরা সফল হয়ে যায়। বা জীবদের বাইরে জড় বস্তুর মতো থাকে, অর্থাৎ ব্যর্থ হয়ে থাকে, এ হলো কথা। তো আমরা ভাইরাসের এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি বুঝতে পারলাম। পরের পৃষ্ঠায় আমি তোমাদেরকে অলরেডি ভাইরাসের হিস্ট্রি নিয়ে আলোচনা করছি, এডওয়ার্ড জেনারের কথা বলছি, মার্টিনাস বেইজেরিঙ্কের কথা বলছি, দিমিত্রি আইভানোভস্কির কথা বলছি, গ্যালোর কথা বলছি, স্ট্যানলির কথা বলছি। এই পুরা হিস্ট্রিটা আমি অলরেডি তোমাদের আলোচনা করে ফেলছি। তো এই হিস্ট্রি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, আমি পুরা হিস্ট্রিটাই তোমাদের কাছে আলোচনা করছি। তো পরে যাও, পরে কি, পরে তোমাদের দুইটা জিনিস জানা লাগবে। প্রাণী ভাইরাস, এমসিকিউর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। প্রাণী ভাইরাস অর্থাৎ যেসব ভাইরাস তোমার প্রাণীদের আক্রমণ করে, তাদেরকে প্রাণী ভাইরাস বলা হয়। তো প্রাণী ভাইরাস হলো সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়। তো সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস কোনটি, সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস হলো তোমার হলো গবাদি পশুর, গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। আর সবচেয়ে বড় ভাইরাস কি, সবচেয়ে বড় ভাইরাস হলো ভ্যারিওলা ভাইরাস। এগুলো হলো প্রাণী ভাইরাস। উদ্ভিদ ভাইরাসের কথা তোমাদের এই বইতে দেয়া নেই, আলিম স্যারের বইতে দেয়া আছে, বাট ওইগুলা মানে যেই ওইগুলা যেই নাম, ওই নাম কখনো পরীক্ষায় আসার মতো নাম না। তো ওইগুলা আমি তোমাদেরকে জেনে তোমাদের মাথা খারাপ করতেছি না, তোমরা জাস্ট এই দুইটা জানবা,
যে সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস হলো গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, আর সবচেয়ে বড় প্রাণী ভাইরাস হলো ভ্যারিওলা ভাইরাস। এখান থেকে তোমরা জাস্ট এতটুকু জানবা যে দুইটা হলো প্রাণী ভাইরাস আছে, একটা হলো সবচেয়ে ছোট, একটা হলো সবচেয়ে বড়। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হলো ভ্যারিওলা ভাইরাস, আর সবচেয়ে ছোট হলো গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। তো এটা ডাইরেক্টলি তোমাদের বইতে দিয়ে আছে, বাট এটা ডাইরেক্টলি তোমাদের বইতে দেওয়া নেই, এই জন্য আমি তোমাদেরকে ভ্যারিওলা ওয়ার্ডটা দাগাই দিছি। তোমরা পাশে একটা দাগ দিয়ে লিখে রাখো যে সবচেয়ে বড় হলো প্রাণী ভাইরাস, সবচেয়ে বড় প্রাণী ভাইরাস, এটা তোমরা লিখে রাখো। তো এই জিনিসটা তোমাদের জানা লাগবে। আর এখান থেকে আর কিচ্ছু জানবা না, মানে এই প্যারা আর পড়বাই না তোমরা, জাস্ট এতটুকু দাগাই, আমি যতটুকু দাগাইছি অতটুকুই পড়বা। এর বাইরে এই প্যারা থেকে আর কিচ্ছু পড়বা না। তো এটা গেল। তো এরপরে হলো লপের কথা, ভাইরাস জীব নয়, জ্বরও নয়, ভাইরাস ভাইরাসই, এটাও অলরেডি তোমাদেরকে আমি বলে দিছি, একটু মানে প্রথমের দিকে বলে দিছি। তো এটা নিয়েও সমস্যা, মানে এটাও তোমরা বোঝো যে কেন এই কথা লোক বলছে। এরপরে কি আছে? এরপরে হলো ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য আর হলো জীব বৈশিষ্ট্য। অর্থাৎ ভাইরাস যেহেতু জীব না জ্বর না, তার মানে কি এর মধ্যে একটু জ্বরের বৈশিষ্ট্য আছে, আবার হলো এর মধ্যে হলো জীবের বৈশিষ্ট্য আছে। তো এখানে তোমার দিয়ে আছে ভাইরাসের জ্বর রাসায়নিক বৈশিষ্ট্য আর ভাইরাসের জীব রাসায়নিক বৈশিষ্ট্য। অর্থাৎ ভাইরাস যখন জ্বর হিসেবে থাকে, জড় বস্তুর মতো থাকে, তখন ভাইরাসের মধ্যে কি কি বৈশিষ্ট্য শো করে, আর ভাইরাস যখন জীব হিসেবে থাকে তখন কি কি বৈশিষ্ট্য শো করে, ওইটা। তো আমাদের দুইটাই জানা লাগবে। প্রথমে আসি ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য। ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য, ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য। তো ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য শেখার একটা টেকনিক আছে, টেকনিকটা কি তোমার? হ্যাঁ না, হ্যাঁ না দ্বারা আমরা ভাইরাসের জ্বর বৈশিষ্ট্যটা শিখবো। কিভাবে শিখবো তোমাদেরকে বলি। তো না, তো না, কি কি না? তো ভাইরাস কি কি না? ভাইরাস হলো তোমার প্রোজন এনজাইম না, এনজাইম হলো না, প্রথমে কি এনজাইম না, তারপরে কি? তারপরে হলো তোমার প্রজনন, প্রজনন না, তারপরে কি না? তারপরে হলো ফিল্টার যোগ্য না, ফিল্টার যোগ্য না, তারপরে কি? তারপরে আর কি না আছে? তারপরে হলো পরিবেশের উদ্দীপনা, পরিবেশ উদ্দীপনায় সারা, উদ্দীপনায় সারা না, তারপরে আর কি না? অ্যান্টিবায়োটিকের প্রতিক্রিয়া, অ্যান্টিবায়োটিকের বায়োটিকের প্রতিক্রিয়া না, অ্যান্টিবায়োটিকের প্রতিক্রিয়া। তো এইভাবে তোমরা এটা পড়বা। অর্থাৎ না, কি না? এনজাইম নেই, কি না? প্রজনন ক্ষম না, কি না? ফিল্টার যোগ্য না, কি না? পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না, কি না? অ্যান্টিবায়োটিক এদের দিয়ে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। অর্থাৎ এগুলো সব নেগেটিভ পয়েন্ট, এগুলো সব নেগেটিভ পয়েন্ট। এই জন্য আমরা না দ্বারা এই নেগেটিভ পয়েন্ট গুলো মাথায় রাখবো। না, এনজাইম নেই, না প্রজনন ক্ষম নয়, না ফিল্টার যোগ্য নয়, না পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না, না এনজাইম এদের দিয়ে কোনো রকম কোন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, অ্যান্টিবায়োটিক এদের দিয়ে কোনো রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। তো এইভাবে তোমরা না দ্বারা এই পয়েন্ট গুলো পড়ে ফেলবে। তো মোটামুটি তোমরা এইগুলো সবই বুঝতেছো। অর্থাৎ ভাইরাস যখন তোমার জীবদের বাইরে থাকে তখন কি? তখন সে হলো জ্বর, জ্বর অবস্থায় থাকে। আর জ্বর অবস্থায় থাকলে তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো শো করবে। অর্থাৎ এর মধ্যে কোনো এনজাইম থাকবে না, এরা প্রজনন করতে পারবে না, এটাকে তুমি ফিল্টার করতে পারবে না, এটা পরিবেশের উদ্দীপনায় কোনো রকমের সাড়া দিতে পারবে না, এটাকে এর দিয়ে অ্যান্টিবায়োটিক কোনো ভালো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। অর্থাৎ এই পয়েন্টটা একটু বুঝার আছে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক এদের দিয়ে কোনো রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। অর্থাৎ জিনিসটা এরকম, ধরো আমাদের একটা ভুল কনসেপ্ট আছে, আমাদের একটা ভুল কনসেপ্ট কি? আমাদের ধরো রোগ টোগ হইলে আমরা কি করি? অ্যান্টিবায়োটিক খাই। ধরো অনেক জ্বর আইছে, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম। অনেক মানে কি বলবো, অনেক কাশি, অনেক খুব শরীর খারাপ, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম। বাট আমরা এই জিনিসটা বুঝতে পারি না যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস যেটা হলো তোমার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এখন তোমার জ্বর আইছে, এখন তোমার জ্বরটা আইছে ভাইরাসের কারণে, তোমার জ্বরটা আইছে কিসের কারণে? তোমার জ্বরটা আইছে ভাইরাসের কারণে, কিন্তু তুমি খাইলা কি? অ্যান্টিবায়োটিক। যেহেতু তোমার জ্বর আইছে ভাইরাসের কারণে, এই জন্য অ্যান্টিবায়োটিকে তোমার কোনো লাভ হবে না, অ্যান্টিবায়োটিকে তোমার কোনো লাভ হবে না। কারণ কি? কারণ হলো অ্যান্টিবায়োটিক তোমার ভাইরাসের দিয়ে কোনো রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। অর্থাৎ অ্যান্টিবায়োটিক যদি তুমি ইউজ করো, ভাইরাসের কিচ্ছু হবে না। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার সাথে লড়তে পারে, সে ভাইরাসের সাথে লড়তে পারে না। কারণ এটা হলো ভাইরাসের দিয়ে কোনো রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। এই জন্য আমাদের প্রথমত আইডেন্টিফাই করা লাগবে আমাদের রোগের কারণ ভাইরাস না ব্যাকটেরিয়া, দেন অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে। আমরা যদি ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো মানে এটা যদি ভাইরাস ব্যাকটেরিয়া এটা যদি আইডেন্টিফাই না করে অ্যান্টিবায়োটিক খাই, তাহলে হয় কাজ করতেও পারে আবার নাও করতে পারে। যদি ব্যাকটেরিয়ার কারণে হয় তাহলে কাজ করবে, ব্যাকটেরিয়ার কারণে না হলে কাজ করবে না। এই হলো কথা। তো আমাদের এই ভুল কনসেপ্ট থাকে, আমরা অ্যান্টিবায়োটিক খাই, যদি না সারে আমরা ভাবি কি যে আমাদের রোগ অনেক বেশি
মানে আমাদের অনেক বেশি খারাপ অবস্থা, এই কারণে অ্যান্টিবায়োটিক কোনো কাজ হচ্ছে না, বাট আসলে না, আসলে আমাদের অবস্থা ঠিক আছে, বাট আমাদের কারণ হলো ভাইরাস। তো এটা একটু মাথায় রাখবা। তাছাড়া বাকিগুলো তোমরা বুঝতে পারতেছো। তো এইগুলো হলো জ্বর বৈশিষ্ট্য, যেগুলো আমরা না দ্বারা মনে করবো, মনে রাখবে। এখন হ্যাঁ, এখন আমরা কিসে আসবে, হ্যাঁতে আসবে। হ্যাঁ, হ্যাঁতে কি কি আছে, হ্যাঁতে আছে হলো তোমার, হ্যাঁতে কি কি আছে, হ্যাঁতে আছে হলো তোমার ক্যালাসিত, ক্যালাসিত, তলানিকরণ, তলানিকরণ, সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজ, ব্যাপন, ব্যাপন, তারপরে হলো তোমার সেন্ট্রিফিউজ, ব্যাপন, সাসপেনশন, সাসপেনশন। তো মোটামুটি এইগুলা হলো তোমার হ্যার মধ্যে পড়ে। এগুলা কিসের মধ্যে, আরেকটা হলো কি, আরেকটা আছে তোমার অ্যাসিড লবণ ক্ষার প্রতিরোধ, অ্যাসিড লবণ ক্ষার প্রতিরোধ, ক্ষার প্রতিরোধ। এই হলো তোমার হ্যাঁ বৈশিষ্ট্য। হ্যাঁ বৈশিষ্ট্য কি, তুমি এই যে ভাইরাস, ভাইরাসকে কি করা যায়, ভাইরাসকে তোমার হলো ক্যালাসিত করা যায়, ভাইরাসকে কি করা যায়, তলানিকরণ করা যায়, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, ভাইরাসের ব্যাপন করা যায়, ভাইরাসের সাসপেনশন তৈরি করা যায়, অ্যাসিড ক্ষার লবণ এগুলার প্রতিরোধে সক্ষম, ভাইরাস কি এগুলাকে প্রতিরোধ করতে পারে। অর্থাৎ এগুলো হলো ভাইরাসের পজিটিভ বা হ্যাঁ বৈশিষ্ট্য। অর্থাৎ ক্যালাসিত করা যায়, তলানিকরণ করা যায়, অ্যাসিড লবণ ক্ষার এগুলো প্রতিরোধ করতে পারে ভাইরাস এইগুলো। অর্থাৎ তুমি অ্যাসিড লবণ ক্ষার দ্বারা ভাইরাসের কিছু করতে পারবে না। তুমি অ্যাসিড দিবা তাও ভাইরাসের কিছু হবে না, তুমি হলো হলো লবণ দিবা তাও ভাইরাসের কিছু হবে না, খাদ দিবা তাও ভাইরাসের কিছু হবে না, তুমি ভাইরাস কি ক্যালাসিত করে রাখবা তাও ভাইরাসের কিছু হবে না। তো এগুলো সব ভাইরাসের জন্য পজিটিভ বৈশিষ্ট্য। তো এইগুলো হ্যাঁ বৈশিষ্ট্য। তো হ্যাঁ দ্বারা তোমরা এইগুলো মাথায় রাখতে পারো। মানে এই হ্যাঁ না দ্বারা দেখো সব বৈশিষ্ট্যই কাভার হয়ে গেছে। এক থেকে দুইটা বৈশিষ্ট্য বাদ থাকতে পারে, দুইটা বৈশিষ্ট্য বাদ আছে, তাছাড়া কিন্তু বাকি সবকিছু বৈশিষ্ট্য এই হ্যাঁ না দ্বারা কাভার হয়ে গেছে। তো এটাই হলো তোমার এই ভাইরাসের জ্বর, জ্বর বৈশিষ্ট্য মনে রাখার একটা টেকনিক। ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য এটা মনে রাখার একটাই টেকনিক, হ্যাঁ না, হ্যাঁ না। এগুলা কয়েকবার হ্যাঁ না দ্বারা পড়বা, দেখবা পড়াটা তোমার মাথার ভিতরে অনেক প্রপারলি ঢুকে গেছে। অর্থাৎ না দ্বারা অনেকগুলো পড়াইছি, হ্যাঁ দ্বারা অনেকগুলো পড়াইছি। যে হ্যাঁ দ্বারা কয়টা পড়াইছি, ছয়টা পড়াইছি, ছয়টা কোনোদিন মনে থাকবে না, বাট অ্যাটলিস্ট চারটা মনে থাকবে। না দ্বারাও এরকম পাঁচ ছয়টা পড়াইছি, পাঁচ ছয়টা মনে থাকবে না, বাট অ্যাটলিস্ট চারটা মনে থাকবে। এই চারটাই না, মানে এগুলো তোমার অনেক সময় গ নাম্বারে আসে, অনেক সময় গ নাম্বারে বা খ নাম্বারে আসে। এগুলা দিয়ে তোমার এমসিকিউ অনেক কম আসে। তো এমসিকিউ আসলেও ওইটার জন্য তোমার জ্বর বৈশিষ্ট্য মনে রাখা লাগে না। কেন রাখা লাগে না ওটা পরে বলতেছি। তো এটা জাস্ট তোমার হলো খ আর গ নাম্বারের জন্য লাগে। তো তোমার চারটা যদি তুমি লিখতে পারো ইনাফ, এখানে চারটা লিখলে ওইখানে চারটা লিখলে আটটা হয়ে গেল, আর দুইটা তো দিচ্ছি, এমনি 10টা হয়ে যাচ্ছে, 10টাও তো লাগে না। তো হ্যাঁ না দ্বারা কিন্তু আমরা ম্যাক্সিমাম বৈশিষ্ট্য শেষ করে ফেললাম। মানে এক্সট্রা ভাবে আমাদের দুইটা একটু মনে রাখা লাগবে কি, এটা কি, এটা হলো নিষ্ক্রিয়, এটা হলো জ্বর, এটা যখন হলো জ্বর অবস্থায় থাকে তখন কি এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তো এটাও আমরা জানি। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো এটা কি, এটা যখন জ্বর অবস্থায় থাকে এটা কি, এটা হলো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের সমাহার, নিউক্লিক অ্যাসিডের সমাহার। অর্থাৎ কি, এরা হলো তুমি ভাইরাস জ্বর অবস্থায় থাকুক জীব অবস্থায় থাকুক, এর তো স্ট্রাকচারের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ ভাইরাস মানে কি নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, ভাইরাস মানে কি নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এখন এটা যদি তোমার জীবদের ভিতরে থাকে তাও ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, এটা জীবদের বাইরে গেলেও এটা নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের তো কোনো চেঞ্জ আসবে না। এমন হবে না যে ভাইরাস যখন জ্বর অবস্থায় যাবে এর ভিতরটা নিউক্লিক অ্যাসিড বের হয়ে যাবে, আবার যখন জীবদেহে প্রবেশ করবে তখন আবার নিউক্লিক অ্যাসিড ভিতরে ঢুকে যাবে, এরকম কিছু তো না। তো ভাইরাস তোমার জ্বর অবস্থায় থাকুক বা জীব অবস্থায় থাকুক, এটা মানে কি, এটা নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের সমাহার। তো এটাও আমরা জানি। তো এটা জ্বর অবস্থায় থাকলে নিষ্ক্রিয় হয়, আর ভাইরাসের গঠনই হলো প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। তো এই দুইটা আমরা জানি, এই দুইটা কিন্তু আলাদাভাবে মুখস্থ করার কিছু নেই। তো এক্সট্রা ভাবে এই দুইটা পয়েন্টে বাদ আছে, তাছাড়া আমরা আর বাকি যা আছে সবকিছু হ্যাঁ না যারা কাভার করে ফেলছি। তো এই হলো আমার ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য। জ্বর বৈশিষ্ট্য গেল, এবার আমরা কিসে যাবো, এবার হলো ভাইরাসের জীব বৈশিষ্ট্যে আসবো। ভাইরাসের জীব বৈশিষ্ট্য, তো আমি তোমাদেরকে বলছি জিনিসটা কেমনে আসে, জিনিসটা দুই ভাবে আসে। জিনিসটা যদি তোমার সিকিউতে আসে তাহলে খ বা গ নাম্বারে আসবে, ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য লিখো বা জীব বৈশিষ্ট্য লিখো, বা এরকম কিছু একটা আসবে। আর যদি এটা এমসিকিউতে আসে তাহলে এইরকম টাইপের এমসিকিউ এইচএসসি তে সাধারণত আসে না। এরকম টাইপের এমসিকিউ হলো তোমার হলো মেডিকেল পরীক্ষা আসে। মেডিকেল পরীক্ষায় কি আসে, আসবে যে নিচের কোনটি ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য, নিচের কোনটি ভাইরাসের জীব বৈশিষ্ট্য, এরকম এমসিকিউ আসবে। তো এইগুলা মনে রাখার একটা টেকনিক হলো তুমি যে কোনো একটা বৈশিষ্ট্য পড়বা, হয় জ্বর পড়বা না জীব পড়বা। তো এখানে বুদ্ধিমানের কাজ হবে জীবটা পড়া, কারণ ভাইরাসের জীব বৈশিষ্ট্যটা অনেকটা রিলেট করা যায়। অর্থাৎ এটা যে জীব ওইটার সাথে রিলেট করে জীব বৈশিষ্ট্যগুলো পড়া যায়। এই জন্য তোমরা জীব বৈশিষ্ট্যগুলো পড়বা, জ্বর বৈশিষ্ট্যগুলো পড়বা না, এমসিকিউ এর জন্য বা সিকিউ এর জন্য তো দুইটাই পড়া লাগবে।
তো এমসিকিউর জন্য তুমি শুধু জীব বৈশিষ্ট্যগুলো পড়বা, তোমার অপশনে তুমি যা পড়েছো তার বাইরে যদি কিছু থাকে ওটাই হলো জ্বর বৈশিষ্ট্য, ওটাই হলো জ্বর বৈশিষ্ট্য। আর জীব বৈশিষ্ট্যগুলো পড়া অনেক ইজি। কিভাবে দেখি? প্রথম কথা কি, প্রথম কথা হলো ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। সংখ্যা বৃদ্ধি কথা, এখন কথা হলো এটা কি তুমি বুঝতে পারো না? যার মধ্যে জীবন আছে সেই সংখ্যা বৃদ্ধি করতে পারে, যার মধ্যে জীবন আছে সেই সংখ্যা বৃদ্ধি করতে পারে, এই জন্য এটা ভাইরাসের জীব বৈশিষ্ট্য। জ্বর বৈশিষ্ট্য মানে যার মধ্যে জীবন নেই, তো যেহেতু জীবন আছে এই জন্য সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে, তো এটা তো কিন্তু তুমি পারবা, তুমি অপশন দেখে বুঝে যাবে যে কি এটা হলো কি জীব বৈশিষ্ট্য। আর এখানে তোমার 2 নম্বরে তোমার কি লেখা আছে? অনুরূপ ভাইরাস সৃষ্টি করা, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করা মানে তো অনুরূপ ভাইরাস সৃষ্টি। অনুরূপ ভাইরাস সৃষ্টি কি? তোমার সংখ্যা বৃদ্ধি করা। তো ওই দুইটা জিনিস দ্বারা একই কথা বোঝাইছে, 1 আর 2 নম্বর পয়েন্টটা একই কথা বোঝাইছে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করাও যা, অনুরূপ ভাইরাস সৃষ্টি করাও তাই। তো 1 নম্বর একটা গেল। Then দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো তোমার হলো জেনেটিক বস্তু ডিএনএ অথবা আরএনএ। জেনেটিক বস্তু ডিএনএ অথবা আরএনএ আর হলো প্রোটিন থাকে। এখন কথা হলো, আমি তোমাকে একটু আগে একটা কথা বললাম যে ভাইরাস জীবে থাকুক জ্বরে থাকুক এর তো স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এরা যদি হলো জ্বর অবস্থায় থাকে তাও এর মধ্যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকবে, এটা জীবের মধ্যে থাকলেও অর্থাৎ এরা জীব অবস্থায় থাকলেও এর মধ্যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনই থাকবে, স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা একই সাথে জীব বৈশিষ্ট্য প্লাস জ্বর বৈশিষ্ট্য। এখন কথা হলো তুমি আর এটা নিয়েই সমস্যা হবে, এমসিকিউতে এই পয়েন্টটা নিয়েই সমস্যা হবে। কেন সমস্যা হবে? কারণ এটা সেম জিনিস, এর জন্য। কারণ তোমার জীবীয় বৈশিষ্ট্য এরা দেখে তুমি বুঝতে পারবে না এটা জীব বৈশিষ্ট্য না জ্বর বৈশিষ্ট্য, তো এর জন্য তোমাদেরকে আমি দেখো যখন হলো দাগাই দিছিলাম ওই সময় বলছিলাম যে ওইখানে নিউক্লিক অ্যাসিড ওয়ার্ডটা দাগাবা আর এখানে ডিএনএ অথবা আরএনএ ওয়ার্ডটা গোল করে রাখবা। কেন গোল করে রাখবা? কারণ তোমার জ্বর বৈশিষ্ট্যে তোমার প্রোটিন আছে, তো প্রোটিন দ্বারা তুমি আলাদা করতে পারবে না, বাট জ্বর বৈশিষ্ট্যে কিন্তু ডিএনএ বা আরএনএ লেখা নাই, ওখানে কি লেখা আছে? ওখানে তোমার নিউক্লিক অ্যাসিড লেখা আছে, নিউক্লিক অ্যাসিড লেখা আছে, তো এটা দ্বারা তুমি আলাদা করতে পারবে। অর্থাৎ তুমি যদি তোমার অপশনে ডিএনএ অথবা আরএনএ দেখো তার মানে এটা জীবীয় বৈশিষ্ট্য, আর অপশনে যদি তুমি নিউক্লিক অ্যাসিড দেখো তার মানে কি, তার মানে হলো এটা সরি এটা হলো জ্বর বৈশিষ্ট্য। নিউক্লিক অ্যাসিড দেখলে জ্বর বৈশিষ্ট্য, আর ডিএনএ অথবা আরএনএ থাকলে কি হবে? জীব বৈশিষ্ট্য। তো এটা তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে, ডিএনএ অথবা আরএনএ জীব আর নিউক্লিক অ্যাসিড হলো জ্বর। তো এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়, মানে অনেক কনফিউশন তৈরি হয়, তো এটা আগে থেকে এই কনফিউশনটা দূর করা লাগবে। অপশনে ডিএনএ অথবা আরএনএ থাকলে এটা হলো জীবীয় বৈশিষ্ট্য, আর অপশনে যদি নিউক্লিক অ্যাসিড থাকে এটা হলো জ্বর বৈশিষ্ট্য। দুইটা পয়েন্টই সেম কথাই বুঝাচ্ছে, বাট যেহেতু বইতে দিয়ে আছে সেহেতু তোমাদের এরকম ভাবে মনে রাখা লাগবে, এছাড়া আর কোনো টেকনিক নেই। ডিএনএ অথবা আরএনএ হলো জীবীয় বৈশিষ্ট্য, আর নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হলো জ্বর বৈশিষ্ট্য। এইভাবে তোমরা এটা মাথায় রাখবা। তো এটা দেখে তুমি মানে এটা একটু কনফিউশন, তো এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা গেল। এটা গেল, তারপরে কি আছে? তারপরে হলো বাধ্যতামূলক পরজীবী। তো এরাও যে জীবীয় বৈশিষ্ট্য এরাও তোমরা বুঝতে পারবা, কারণ এটা যখন পরজীবী হবে তখনই কি, তখনই এর মধ্যে জীবের বৈশিষ্ট্যগুলো দেখা যাবে। এটা যখন পরজীবী হবে, পরজীবী না হইলে তো এটা আর জীব হইতে পারতেছে না, এটা পরজীবী হইলে এটা জীব হবে, এই জন্য এটা দ্বারাও তুমি বুঝতে পারবে কি এটা হলো জীবীয় বৈশিষ্ট্য, মানে কি পরজীবী মানে জীব। পরজীবী না হইলে তো এটা জ্বর, পরজীবী হওয়ার কারণেই তো এটা জীব, তো পরজীবী হলো জীবীয় বৈশিষ্ট্য। দেন তারপরে কি আছে? তারপরে আছে হলো এটা পরিব্যক্তি পুরকরণ। তো পরিব্যক্তি পরিবর্তী ইংলিশ হলো কি? ইংলিশ হলো তোমার মিউটেশন, প্রকরণ, ইংলিশ হলো তোমার ভ্যারিয়েশন, ঘটাতে পারে। এখন কথা হলো এটা জ্বর, জ্বর কি এরকম প্রক্রিয়াগুলো ঘটাইতে পারবে? তুমি আমাকে বলো, জ্বর কি কোনোদিন এগুলো করাইতে পারবে? এগুলো তো প্রসেস, এই প্রসেস গুলা কি কখনো একটা জ্বর ঘটাতে পারবে? কখনোই না। এগুলো অবশ্যই একটা জীবের পক্ষে সম্ভব, অর্থাৎ যার মধ্যে জীবন আছে সে হলো এই প্রসেস গুলা করতে পারে, অর্থাৎ পরিব্যক্তি। পরিব্যক্তি হলে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কি হয়, তোমার ভাইরাসের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড থাকে অর্থাৎ ডিএনএ থাকুক আরএনএ থাকুক, এইগুলাই যে নাইট্রোজেন বেসের সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা হলো তোমার চেঞ্জ হয়ে যায়, সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়। আর এই পরিব্যক্তি বা মিউটেশন হওয়ার কারণে কি হয়, ভাইরাসের নতুন প্রকরণ সৃষ্টি হয়, যেইটাকে তোমার হলো প্রকরণ প্রক্রিয়া বলা হয়। তো এইগুলো ভাইরাস কখন ঘটাতে পারবে? যখন হলো সে জীবিত হবে, অর্থাৎ সজীব হবে। আর সেটা কখন জীব হবে? ওটা হলো যখন হলো পরজীবী, অর্থাৎ একটা জীবদের অভ্যন্তরে থাকে, অর্থাৎ তার মধ্যে যখন হলো জীব বৈশিষ্ট্যগুলো আসবে, অর্থাৎ যখন সে জীব হবে তখনই কিন্তু এই হলো সে পরিব্যক্তি প্রকরণ এগুলো ঘটাতে পারবে। তো এটা দ্বারা তুমি বুঝতে পারবে কি এটা হলো তোমার জীবীয় বৈশিষ্ট্য। তারপরে কি? তারপরে হলো অভিযোজন ক্ষমতা।
অভিযোজন ক্ষমতা, তো এটা দ্বারাও বুঝতে পারবো যে এটা একটা জীবীয় বৈশিষ্ট্য। কারণ কি, অভিযোজন ক্ষমতা হলো ভাইরাসের একটা পরিবেশে টিকে থাকার ক্ষমতা। এখন ভাইরাস যদি জ্বর অবস্থায় থাকে, তুমি ওরে জেনে রাখো, ওর নিজের কোনো প্রিফারেন্স নেই, ওরে তুমি জেনে দেওয়া ওইখানে থেকে যাবে, কারণ ওর মধ্যে কোনো জীবন নেই। বাট ওরে যদি তুমি জীব জীব হিসেবে রাখো, তাহলে ওর কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আমি এই পরিবেশে টিকতে পারবো, এই পরিবেশে টিকতে পারবো না, আবার এই পরিবেশে টিকতে পারতেছি না, বাট আমি যদি ভিতরে কিছু চেঞ্জ করি বা কিছু একটা করি, তাহলে আমি এই পরিবেশে টিকতে পারবো। তো ওই কাজটাও তখনই করতে পারবে, তখন কি, যখন হলো ও জীব অবস্থায় থাকবে, তখনই ওর মধ্যে এই অভিযোজন ক্ষমতাটা দেখা যাবে। তো এই অভিযোজন ক্ষমতা হলো জীবীয় বৈশিষ্ট্য। তারপরে কি আছে, তারপরে হলো জিনগত পুনর্বিন্যাস। তো এই পরিব্যক্তি মূলত তোমার জিনগত পুনর্বিন্যাস। জিনগত পুনর্বিন্যাস মানে হলো হলো আহ, পুনর্বিন্যাস। তো এই জিনগত পুনর্বিন্যাস বলতে তোমার হলো এই পরিব্যক্তিকেই বোঝাচ্ছে, অর্থাৎ এর মধ্যে যে জিন থাকে, যে নাইট্রোজেন গঠিত খাত থাকে, এর মধ্যে একটু পরিবর্তন আনা। তো এটা তখনই পরিবর্তন আনতে পারবে যখন হলে জীব হিসেবে থাকবে। তো এই হলো কথা। তো আমাদের জীবীয় বৈশিষ্ট্যগুলো মাথায় রাখা লাগবে। অপশন দেখেই বুঝতে পারবে, অপশনের সংখ্যা বৃদ্ধি আছে, অবশ্যই একটা জীবী সংখ্যা বৃদ্ধি করতে পারে। অপশনে কি আছে, অপশনে হলো তোমার পরজীবী আছে। তো কি, ভাইরাস তখনই পরজীবী, মানে ভাইরাস পরজীবী হয়ে তো জীব হয়, তার মানে জীবীয় বৈশিষ্ট্য। অপশনে পরিব্যক্তি, প্রকরণ, জিনগত পুনর্বিন্যাস আছে। তো ভাইরাস কখন এগুলা করতে পারে, যখন সে জীব হিসেবে থাকবে। অপশনে অভিযোজন ক্ষমতা আছে, তো ভাইরাসের কখন অভিযোজন ক্ষমতা হবে, যখন সে জীব হিসেবে থাকবে। তো এই অপশন গুলো, পয়েন্ট গুলো দেখলেই বুঝতে পারবো যে এগুলো জীবীয় বৈশিষ্ট্য। আর এইগুলো বাদে বাকি যা আছে সব হলো জ্বর বৈশিষ্ট্য। এইভাবে আমরা মাথায় রাখবো। আর ঝামেলা ঘটবে কোথায়, যে ওইখানে ডিএনএ অথবা আরএনএ থাকলে জীব বৈশিষ্ট্য, আর নিউক্লিক অ্যাসিড থাকলে জ্বর বৈশিষ্ট্য। তো ওইটা একটু ঝামেলা ঘটাইতে পারে। তোমরা বাকিগুলা দেখেই বোঝা যাবে, এক দুইবার পড়লেই তোমরা বুঝতে পারবে। তো এই হলো তোমার ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। এটা আমরা জানবো এমসিকিউ এর জন্য শুধু এইটা, আর সিকিউ এর জন্য জ্বর জীব দুইটাই জানা লাগবে। আর ঝামেলা ঘটাবে একটা পয়েন্ট, ওটা আমি তোমাদেরকে নোটিফাই করে দিচ্ছি। তো এইভাবে তোমরা জিনিসটা পড়বা। তো আমাদের ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য গেল। তো আমরা ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য শেষ করে ফেললাম। এরপরে কি আছে, এরপরে হলো তোমার ভাইরাসের গঠন। ভাইরাসের গঠনটা তোমার অনেক ভাবে ঘুরায় পিছায় লিখছে। তো বেসিক জিনিস তোমাদেরকে আমি শিখাইছি যে কি, মাঝখানে নিউক্লিক অ্যাসিড থাকে। তো নিউক্লিক অ্যাসিডটা ডিএনএও হইতে পারে, আরএনএও হইতে পারে, যে কোনো একটা হবে। চারপাশে কি থাকে, চারপাশে একটা প্রোটিনের আবরণ থাকে, যেটাকে তোমার কি বলা হয়, ক্যাপসিড বলা হয়। যেটাকে ক্যাপসিড বলা হয়। তার চারপাশে আরেকটা আবরণ থাকে, কারোর থাকে কারোর থাকে না, কারোর থাকে কারোর এই আবরণটা থাকে না। তো এই আবরণটা নর্মাল কোনো আবরণ না, এটা হলো ছোট ছোট একক একত্রিত হয়ে আবরণটা তৈরি হয়, যে এরকম ছোট ছোট একক। তো এই যে ছোট ছোট একক, এগুলাকে কি বলা হয়, এগুলাকে তোমার পেলপোমিয়ার বলা হয়, পেলপোমিয়ার বলা হয়। আর হলো এই পুরো আবরণটাকে তোমার কি বলা হয়, এনভেলপ বলা হয়, এনভেলপ বলা হয়। আর এই এনভেলপটা কি দ্বারা গঠিত, এই এনভেলপটা হলো তোমার প্রোটিন দ্বারা গঠিত, হলো লিপোপ্রোটিন দ্বারা গঠিত, লিপোপ্রোটিন দ্বারা গঠিত, লিপোপ্রোটিন দ্বারা গঠিত, অর্থাৎ লিপিড প্লাস প্রোটিন, লিপিড প্লাস প্রোটিন দ্বারা গঠিত এই এনভেলপটা। আর কিছু কিছু এই এনভেলপটা কাদের দেখা যায়, তো যাদের এই এনভেলপ থাকে, যেহেতু এই এনভেলপটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত, তো সেই ভাইরাসকে তোমার লিপো ভাইরাস বলা হয়, লিপো ভাইরাস বলা হয়। এখন লিপো ভাইরাস কারা, লিপো ভাইরাস হলো তোমার এইচআইভি করোনা, এইচআইভি আর করোনা, এইচআইভি আর করোনা। এইচআইভি করোনা মানে কিন্তু শুধু এইচআইভি করোনা না, এখানে এইচ থেকে আমরা হারপিস কে পাবো, আই থেকে আমরা ইনফ্লুয়েঞ্জা কে পাবো। তাহলে এই চারটা ভাইরাস হলো তোমার লিপো ভাইরাস। এবং যাদের এটা থাকে না, যাদের এটা থাকে না, তারা কি, তারা হলো নগ্ন ভাইরাস। তারা কি, নগ্ন ভাইরাস, তোমার টিএমবি, টি2, এইগুলো, অর্থাৎ এই চারটা ভাইরাস বাদে সব ভাইরাস, এই চারটা বাদে, এই চারটা বাদে সব ভাইরাস কি, নগ্ন ভাইরাস। এই চারটা বাদে সব ভাইরাস হলো তোমার নগ্ন ভাইরাস। এবং কিছু কিছু ভাইরাস আছে যাদের কি, যাদের এই এনভেলপের উপরে এরকম কাটা কাটা থাকে, এনভেলপের উপরে কি থাকে, এরকম কাটা কাটা থাকে। তো এই ভাইরাসকে কি বলা হয়, মানে এই কাটাকে কি বলা হয়, এই কাটাকে তোমার স্পাইক বলা হয়, কাটাকে স্পাইক বলা হয়। এখন স্পাইক তাদেরই থাকবে যাদের এনভেলপ আছে। তো এনভেলপ কাদের আছে, এইচআইভি, করোনা, হারপিস, ইনফ্লুয়েঞ্জা। তো এর মধ্যে করোনাতে তুমি এই স্পাইকটা দেখতে পাবে, করোনাতে তুমি এই স্পাইকটা দেখতে পাবে। এই হলো তোমার ভাইরাসের বেসিক গঠন। এই জিনিসটা তোমরা বোঝো। এখন এইখানে তোমাদের বইতে কি কি আছে দেখি, এক্সট্রা ভাবে কিছু বলা আছে নাকি, ওইগুলা নিয়ে আমি আলোচনা করব। এক্সট্রা ভাবে কিছু বলা আছে কি, তোমার এখানে বলা আছে কি, ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হলো নিউক্লিক অ্যাসিড, তোমরা জানো। এখন এখানে ডিএনএ আর আরএনএ সাধারণত একসাথে থাকবে না, অর্থাৎ এখানে তোমার ডিএনএ থাকবে না আরএনএ থাকবে। আমি এখানে কিন্তু প্লাস লিখি নাই, মানে হয় ডিএনএ থাকবে হয় আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে। কিছু ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ থাকবে, কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থাকবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো টি2 একটা ভাইরাস, যার এখানে কি থাকবে, এখানে তার ডিএনএ থাকবে। টিএমবি একটা ভাইরাস, টিএমবি একটা ভাইরাস, যার এখানে কি থাকবে, যার এখানে তোমার আরএনএ থাকবে। টি2 একটা ভাইরাস, যার এখানে ডিএনএ থাকবে, টিএমবি একটা ভাইরাস, যার এখানে আরএনএ থাকবে, এরকম। অর্থাৎ একই সাথে ডিএনএ আরএনএ তুমি কোনো ভাইরাসে পাবা না। এটা হলো কথা। তো এতটুকু তোমরা বুঝছো।
এখন আঁশের আবরণকে কি বলে, এটা একটা প্রোটিনের আবরণ। এই আবরণটা কি দ্বারা তৈরি, প্রোটিন দ্বারা তৈরি, তোমরা জানো। আর এই আবরণকে কি বলা হয়, ক্যাপসিড বলা হয়, তোমরা অলরেডি জেনে গেছো। দেন কিছু কিছু ভাইরাসে এই ক্যাপসিডের বাইরে কি থাকে, আরেকটা আবরণ থাকে যেটাকে তোমার এনভেলপ বলা হয়, এটাও তোমরা জানো, এটাও তোমরা জানো। এরপরে কি, এরপরে হলো তোমার তোমার এখানে একটা ইনফরমেশন দিয়ে আছে, এখানে তোমার একটা ইনফরমেশন দিয়ে আছে। ইনফরমেশনটা কি, অধিকাংশ উদ্ভিদ ভাইরাস, অধিকাংশ উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস কি আরএনএ ভাইরাস, আর অধিকাংশ হলো প্রাণী ভাইরাস, অধিকাংশ প্রাণী ভাইরাস। প্রাণী ভাইরাস কি, প্রাণী ভাইরাস হলো তোমার ডিএনএ ভাইরাস। অর্থাৎ এটা দ্বারা এটা বোঝাচ্ছে এই যে মাঝখানে তোমার নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা যে কোনো ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকবে। তো যেসব ভাইরাসের মাঝখানে হলো তোমার ডিএনএ থাকে তাদেরকে তোমার হলো ডিএনএ ভাইরাস বলা হয়, আর যাদের মাঝখানে আরএনএ থাকে তাদেরকে আরএনএ ভাইরাস বলা হয়। এখন ডিএনএ ভাইরাস গুলো সাধারণত প্রাণীদের আক্রমণ করে, অর্থাৎ যেই ভাইরাস গুলো, অর্থাৎ উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস কখন বলা হয় একটা ভাইরাসকে, কিছু ভাইরাস, ভাইরাসের ভিতরে কিছু হলো তোমার নির্দিষ্টতা আছে। অর্থাৎ কিছু ভাইরাস আছে যারা শুধু উদ্ভিদকে আক্রমণ করে, আর কিছু ভাইরাস আছে যারা শুধু প্রাণীকেও আক্রমণ করে। এমন কোনো ভাইরাস নেই যারা একই সাথে উদ্ভিদ প্রাণী দুইজনকে আক্রমণ করতে পারে, এমন কোনো ভাইরাস নেই। তো যারা উদ্ভিদকে আক্রমণ করে তারা উদ্ভিদ ভাইরাস, আর যারা প্রাণীকে আক্রমণ করে তারা প্রাণী ভাইরাস। তো যারা উদ্ভিদকে আক্রমণ করে তাদের মধ্যে ম্যাক্সিমামের মধ্যে এই নিউক্লিক অ্যাসিডটা হলো আরএনএ থাকে, আর যারা হলো প্রাণীকে আক্রমণ করে তাদের মধ্যে ম্যাক্সিমামেরই এই নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ থাকে। এই জন্য তোমার বলছে যে আরএনএ ভাইরাস হলো অধিকাংশ উদ্ভিদ ভাইরাস হলো আরএনএ ভাইরাস, আর অধিকাংশ প্রাণী ভাইরাস হলো ডিএনএ ভাইরাস। কারণ কি, যাদের নিউক্লিক অ্যাসিড ডিএনএ তারা প্রাণীকে আক্রমণ করে, আর যাদের নিউক্লিক অ্যাসিড আরএনএ তারা হলো উদ্ভিদকে আক্রমণ করে। এই হলো কথা। আর এখানে তোমার এক্সেপশনাল, এখন এখানে কি বলছে, এখানে বলছে অধিকাংশ, অধিকাংশ উদ্ভিদ ভাইরাস হলো আরএনএ ভাইরাস, অধিকাংশ। বাট কিছু কিছু উদ্ভিদ ভাইরাস তো পাবা যারা কি ডিএনএ ভাইরাস। তো এর মধ্যে একটা ভাইরাস আছে যেটা হলো ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, মোজাইক ভাইরাস। তো এটা কি, এটা হলো একটা ডিএনএ ভাইরাস। এখন ফুলকপি, ফুলকপি কি একটা উদ্ভিদ, ফুলকপি কি, ফুলকপি তো একটা উদ্ভিদ, অর্থাৎ ফুলকপি গাছ হলো একটা উদ্ভিদ। এখন ফুলকপিতে তোমার একটা ভাইরাস আছে, যে ভাইরাসটা আক্রমণ করে, আক্রমণ করলে কি হয়, ফুলকপির একটা রোগ হয় যেটাকে তোমার ফুলকপি মোজাইক রোগ বলা হয়, যেটাকে তোমার কি বলা হয়, যেটাকে তোমার হলো ফুলকপি মোজাইক রোগ বলা হয়। যেহেতু ভাইরাসটা ফুলকপিকে আক্রমণ করে, আর এর কারণে ভাইরাসের ফুলকপি মোজাইক রোগ হয়, এই জন্য ওই ভাইরাসকে তোমার ফুলকপি মোজাইক ভাইরাস বলা হয়। তো মোজাইক বলতে বোঝায় হলো এই ফুলকপির যে পাতা থাকে, ফুলকপি গাছের যে পাতা থাকে, ওই পাতাতে তোমার কালো কালো দাগ হয়ে যায়, কালো কালো দাগ হয়ে যায়, এই জিনিসটাকে মোজাইক বলা হয়। তো এই রোগটাকে বলে, যেহেতু ফুলকপিতে হয় তাই এই রোগটাকে তোমার ফুলকপির মোজাইক রোগ বলা হয়। আর যেটা ভাইরাসের কারণে হয় এই জন্য এই ভাইরাসটাকে ফুলকপি মোজাইক ভাইরাস বলা হয়। ফুলকপিতে যে ভাইরাসটা আক্রমণ করে সেটা হলো ডিএনএ ভাইরাস। কিন্তু আমরা জানি কি অধিকাংশ উদ্ভিদ ভাইরাস যে আরএনএ ভাইরাস, বাট ফুলকপির মোজাইক ভাইরাসটা একটু আলাদা। এটা হলো তোমার হলো ফুলকপিকে আক্রমণ করতেছে, অর্থাৎ উদ্ভিদকে আক্রমণ করতেছে, বাট এটা আরএনএ ভাইরাস না, এটা হলো ডিএনএ ভাইরাস। এটা আমাদের এক্সট্রা ভাবে একটু জানা লাগবে, এটা আমাদের এক্সট্রা ভাবে জানা লাগবে। তাছাড়া আমরা মোটামুটি সবই জানি। এখন ক্যাপসিড বা এই যে আবরণটা, তো ক্যাপসিড যে আবরণটা আছে, তো কি ইসের হলো প্রোটিন আবরণকে তোমার কি বলা হয়, ক্যাপসিড বলা হয়, ক্যাপসিড বলা হয়। তো ক্যাপসিড সম্পর্কে আমাদের চারটা জিনিস জানা লাগবে। প্রথম কথা কি, এর প্রধান কাজ হলো নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, এটা নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকে, অর্থাৎ এটা কি করে, এটা হলো তোমার নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে, রক্ষা করে। এটা আমাদের প্রথমত জানা লাগবে। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হলো এটা কি, এটা হলো পোষকদের সংক্রমণে সাহায্য করে। অর্থাৎ তোমার ভাইরাস, ভাইরাস যেহেতু আমাদের কি করে, ভাইরাস গুলো তোমার হলো বিভিন্ন উদ্ভিদ প্রাণী এগুলাতে কি, এইগুলাতে হলো তোমার আক্রমণ করে, এদের দেহে আক্রমণ করে। তো ভাইরাস যাদের দেহে আক্রমণ করে তাদেরকে তোমার পোষক বলা হয়। ওই ভাইরাস যাদের দেহে আক্রমণ করে তাদেরকে কি বলা হয়, পোষক বলা হয়। এজন্য পোষক দেহে আক্রমণে সাহায্য করে, পোষক দেহে আক্রমণে সাহায্য করে এই ক্যাপসিড, ভাইরাসের পোষক দেহে আক্রমণে সাহায্য করে, মানে সাহায্য করে। কেমনে সাহায্য করে এটা আমি তোমাদেরকে একটু বলি, কেমনে সাহায্য করে। এখন তোমাদেরকে আমি একটা কথা বলছি যে ভাইরাসের একটা, তো কি বলে, নির্দিষ্টতা থাকে, ভাইরাসের একটা নির্দিষ্টতা থাকে। অর্থাৎ তোমার ভাইরাস, ধরো একটা ভাইরাস আছে, তো এই ভাইরাসটা আমাদের একটা নির্দিষ্ট অঙ্গে করে। ধরো ফর এক্সাম্পল একটা, ধরো কলেরা ভাইরাস, কলেরা তো ব্যাকটেরিয়া, হলো তোমার ভাইরাস হলো তোমার হলো হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে কি হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে আমাদের সর্দি কাশি এইগুলা হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে কি হয়, আমাদের সর্দি কাশি হয়। তো সর্দি কাশি হওয়ার কারণ কি, এটা হলো আমাদের ফুসফুসে বা আমাদের শ্বাসনালীতে আক্রমণ করে, এটা হলো আমাদের শ্বাসনালীতে আক্রমণ করে। এবং এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নেই, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শুধুমাত্র
আমাদের শ্বাসনালীতেই আক্রমণ করতে পারে, আমাদের বডির আর কোনো অঙ্গে আক্রমণ করতে পারে না। এখন কেন সে শুধু শ্বাসনালীতে আক্রমণ করতে পারে? কারণ হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে ক্যাপসিড আছে বা প্রোটিন আবরণ আছে, এই আবরণে একটা বিশেষ ধরনের প্রোটিন আছে, আর এই বিশেষ ধরনের প্রোটিনের একটা রিসেপ্টর সাইট থাকে। এই রিসেপ্টর সাইটটা শুধুমাত্র তোমার শ্বাসনালীতেই আছে, আমাদের অন্য কোনো অঙ্গে নেই। এই জন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শুধুমাত্র তোমার হলো শ্বাসনালীতে আক্রমণ করতে পারে, কারণ এর হলো ক্যাপসিডে যেই প্রোটিনটা থাকে, এই প্রোটিনটা রিসেপ্টর সাইট শুধুমাত্র তোমার শ্বাসনালীতেই থাকে। এটা হলো বিষয়। এই কারণে কি হয়, এই কারণে হলো তোমার হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শুধুমাত্র তোমার শ্বাসনালীতে আক্রমণ করতে পারে, আর কোনো জায়গায় আক্রমণ করতে পারে না। তো এই কথা বলছে যে পোষকদের আক্রমণে সাহায্য করে, এইভাবে সাহায্য করে, অর্থাৎ যেই জায়গাটা আক্রমণ করে ওই জায়গাটাকে তোমার নির্দিষ্ট করে, ওই জায়গাকে তোমার নির্দিষ্ট করে হলো তোমার হলো এই ক্যাপসিড আবরণটা। তো এইটা হলো তোমার আরেকটা বৈশিষ্ট্য, অর্থাৎ কোন জায়গাটা আক্রমণ করবে ওটা ঠিক করে দেয় হলো এই ক্যাপসিড আবরণ, সব জায়গায় আক্রমণ করতে পারে না। এই হলো কথা। দেন সেকেন্ড আরেকটা জিনিস লাগবে। আরেকটা জিনিস হলো তোমার হলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অ্যান্টিজেন হিসেবে কাজ করে তো অ্যান্টিজেন হিসেবে কাজ করে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হলো তোমার হলো অ্যান্টিজেন। অ্যান্টিজেন জিনিসটা কি, এটা আমি তোমাদেরকে এর আগেও বলছি যে অ্যান্টিজেন হলো খারাপ জিনিস, অর্থাৎ আমাদের দেহে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলা আক্রমণ করে। তো এই ব্যাকটেরিয়া ভাইরাস পরজীবী এইগুলাকে তোমার হলো অ্যান্টিজেন বলা হয়, অর্থাৎ যেসব জিনিস বাইরে থেকে আমাদের দেহে আক্রমণ করে এবং যাদের ফলে আমাদের রোগ সৃষ্টি হয়, এদেরকে তোমার অ্যান্টিজেন বলা হয়। তো অ্যান্টিজেন হিসেবে কাজ করে, অর্থাৎ এই যে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যান্টিজেন হিসেবে কাজ করে, তার মানে কি এদের যে ক্যাপসিড নিউক্লিক অ্যাসিড এইগুলাও অ্যান্টিজেন হিসেবেই কাজ করে। এই জন্য এই কথাটা বলতে কি এরা হলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তারপরে আরেকটা পয়েন্ট কি আছে, আরেকটা পয়েন্ট আছে হলো এরা হলো তোমার সর্দি জ্বরে হাসির উদ্রেক করে, সর্দি জ্বরে হাসির উদ্রেক করে, আরে হাসির উদ্রেক করে, হাসি হাসির উদ্রেক করে সর্দি জ্বরে হাসি না, হাসির উদ্রেক করে। অর্থাৎ তোমার যদি সর্দি জ্বর হয়, অর্থাৎ আমাদের যদি তোমার ঠান্ডা লাগে বা জ্বর হয়, তখন আমাদের কি হাসি আসে, মানে হাসিটা আসার কারণ হলো তোমার হলো এই ক্যাপসিড। অর্থাৎ ধরো একটা ভাইরাস যার কোনো ক্যাপসিড নেই, তাহলে ওই ভাইরাসের কারণে যদি আমাদের সর্দি জ্বর হয়, তাহলে আমাদের কখনো হাসি আসবে না। কারণ কি, কারণ হলো ভাইরাসের যে ক্যাপসিড অংশটা থাকে, এই ক্যাপসিড অংশটার কারণে আমাদের এই হাসিটা আসে। তো এই চারটা জিনিস আমাদের একটু মাথায় রাখলাম, এই চারটা হলো ক্যাপসিডের কাজ। তো এটা মাঝে মধ্যে তোমার খ নাম্বারে চলে আসে যে নিচের কোনটি ক্যাপসিডের কাজ। এটা তোমার হলো মেডিকেল অ্যাডমিশনে তোমার হলো এমসিকিউ তেও আসতে পারে যে নিচের কোনটি ক্যাপসিডের কাজ নয় এরকম ভাবে, বা নিচের কোনটি ক্যাপসিডের কাজ এরকম। তো এই ক্যাপসিডের এই চারটা কাজ আমাদের মাথায় রাখা লাগবে। কি, এটা তোমার নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে, এটা পোষকদের আক্রমণে সাহায্য করে, এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, আর এটা হলো সর্দি জ্বরে হাসির উদ্রেক করে। এই চারটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। এই চারটা হলো আমাদের ক্যাপসিডের কাজ, বা নিউক্লিক অ্যাসিডের চারপাশে যে প্রোটিন আবরণ থাকে ওই প্রোটিন আবরণের কাজ। তো এইগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। তো আমরা ক্যাপসিডের কাজ শিখে ফেললাম, যেটা আমরা শিখেছিলাম না, তাছাড়া মোটামুটি আমরা সবই জানি। তো এখানে তোমার দেখো ওই যে তোমার বহিস্থ আবরণ পয়েন্টটা দিয়ে আছে, ওইখানে দেখো তোমার বলা আছে যে তোমার হলো লিপোপ্রোটিন বা লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককে পেলপোমিয়ার বলা হয়। তো এটা আমি তোমাদেরকে শিখাইছি। দেন হলো তোমার হলো এই লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস বলে, এটা বলছি যে যাদের আবরণ থাকে তাদেরকে লিপোভাইরাস বলা হয়। এখন কারা লিপোভাইরাস এটাও দেখো এখানে দিয়ে আছে, তো আমি তোমাদেরকে পড়াইছি। এখানে তোমার চারটা নাম দিয়ে আছে: ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি, করোনা। তো আমি তোমাদেরকে কিন্তু এই চারটা নাম পড়াই না, আমি তোমাদেরকে পড়াইছি এইচআইভি, করোনা, এই দুইটা দ্বারাই তোমরা চারটা মাথায় রাখতে পারবা। এইচআইভির এইচ থেকে হারপিস, আই থেকে ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি আর করোনা। তো এই দুইটা নাম দ্বারা তোমার চারটা ভাইরাস হয়ে যাবে। তো চারটা ভাইরাস হয়ে গেছে, লিপো ভাইরাস বলা এটা বলা আছে। আবার যাদের এনভেলপ থাকে না তাদেরকে নগ্ন ভাইরাস বলা হয়। অর্থাৎ এই যে এইচআইভি, করোনা, এই চারটা ভাইরাস বাদে এই বইতে যতগুলো ভাইরাস পড়বা সবাই হলো নগ্ন ভাইরাস। তো এইটা আমি তোমাদেরকে পুরোপুরি পড়াই ফেলছি। এরপরে এনজাইম নিয়ে একটা প্যারা আছে, তো এনজাইম প্যারাটা একটু বলি। তো প্রথম কথা হলো তোমার হলো ভাইরাসে এনজাইম থাকে না। প্রথম কথা হলো ভাইরাসে এনজাইম থাকে না। আমি তোমাদেরকে বলছি বায়োলজি সবসময় ম্যাক্সিমাম জিনিস নিয়ে কাজ করে। বায়োলজি সবসময় কি নিয়ে কাজ করে? বায়োলজি সবসময় তোমার হলো ম্যাক্সিমাম জিনিস নিয়ে কাজ করে। অর্থাৎ তোমার হলো যেখানে তোমার হলো মানে বায়োলজি সবসময় তোমার ম্যাক্সিমাম জিনিস নিয়ে কাজ করে, অর্থাৎ তোমার ধরো একটা জিনিস 70% কোনো বৈশিষ্ট্য কাভার করতেছে, আর হলো 20 থেকে 30% বাদ থাকতেছে, তাহলে ওই 70% মানে হলো ওটা হলো ওই জিনিসটার মানে বৈশিষ্ট্য। তো এই ভাইরাস তোমার ম্যাক্সিমাম ভাইরাসে তুমি কোনো এনজাইম পাবা না, তোমার 80% ভাইরাসে কোনো এনজাইম পাবা না। এই কারণে ভাইরাসের একটা কমন বৈশিষ্ট্য হলো ভাইরাসে কোনো এনজাইম থাকে না।
কিন্তু ওই যে বাকি 10 থেকে 20% বেঁচে থাকতেছে, তো এই 10 থেকে 20% তো এনজাইম আছে। তো কাদের এনজাইম আছে, কি এনজাইম আছে, এটা আমাদেরকে একটু জানা লাগবে। কাদের এনজাইম আছে, কি এনজাইম আছে, এটা আমাদেরকে একটু জানা লাগবে। তাছাড়া নর্মালি তোমার ভাইরাসে এনজাইম থাকে না। তো কাদের আছে, তোমার ব্যাকটেরিওভাজ যে ভাইরাস গুলো আছে এগুলো সব ব্যতিক্রম। ব্যাকটেরিওভাজ, ব্যাকটেরিওফাজ ভাইরাস। তো ব্যাকটেরিওফাজ যে ভাইরাসটা আছে এই ভাইরাসে তোমার কোনো এনজাইম থাকে না। তো ব্যাকটেরিওফাজ ভাইরাস, সরি, এই ভাইরাসে তোমার এনজাইম থাকে। কি এনজাইম থাকে? লাইসোজাইম এনজাইম থাকে। লাইসোজাইম এনজাইম থাকে। এখন তোমাদের কথা হলো যে ব্যাকটেরিওফাজ আবার কি ভাইরাস। তো ব্যাকটেরিয়া ভাইরাস আসলে এটা কোনো ভাইরাসের নাম না, এটা হলো একটা ভাইরাসের শ্রেণী। তো এই ভাইরাসের শ্রেণীর বৈশিষ্ট্য কি? এই শ্রেণীর বৈশিষ্ট্য হলো এইসব ভাইরাস শুধুমাত্র ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এরা তোমার প্রাণীকেও আক্রমণ করে না, উদ্ভিদকেও আক্রমণ করে না। এরা কি করে? এরা শুধুমাত্র হলো তোমার ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এই কারণে এদেরকে কি বলে? এই কারণে হলো এদেরকে তোমার ব্যাকটেরিওফাজ বলা হয়। তো এই ব্যাকটেরিওফাজ ভাইরাস গুলাতে তুমি লাইসোজাইম এনজাইম পাবে। এখন ব্যাকটেরিওফাজ ভাইরাস কারা? এখানে তোমাকে কিছু ভাইরাসের নাম লিখতেছে, T2, T4, T6, এইগুলো হলো তোমার ব্যাকটেরিওফাজ ভাইরাস। তো এইগুলো তোমরা মাথায় রাখবা যে এইগুলো হলো ব্যাকটেরিওফাজ ভাইরাস। আর এদের দিয়ে তুমি কি পাবা? এদের দিয়ে তুমি হলো লাইসোজাইম এনজাইমটা পাবা। এদের দিয়ে কি এনজাইম পাবা? এদের দিয়ে তুমি লাইসোজাইম এনজাইমটা পাবা। তো ব্যাকটেরিওফাজ গেল। এরপরে কি আছে? এরপরে হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে একটা এনজাইম পাওয়া যায়। এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম হলো তোমার নিউরামিনিডেস। এনজাইমটার নাম হলো তোমার নিউরামিনিডেস। নিউরামিনিডেস, তো এটা একটু মাথায় রাখা লাগবে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেস এনজাইম থাকে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কি এনজাইম থাকে? নিউরামিনিডেস এনজাইম থাকে। এটা একটা এক্সেপশনাল। দেন কি আছে? দেন আছে তোমার এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস, তো এইচআইভি ভাইরাসে কি এনজাইম থাকে? তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। তো এরা তোমরা আগে থেকেও জানো, তোমরা একটু মানে মাথা খাটাও, তাইলে তোমরা বুঝতে পারবা। তোমরা যদি আমার প্রথম অধ্যায় করে আসো, তো প্রথম অধ্যায়তে আমি তোমাদেরকে একটা টপিক পড়াইছিলাম, রিভার্স ট্রান্সক্রিপশন। তো এই রিভার্স ট্রান্সক্রিপশন কাদের দেখা যায়? তোমার হলো ভাইরাসে দেখা যায়। আবার সব ভাইরাসে দেখা যায় না, কিছু কিছু ভাইরাসে দেখা যায়। আমি তোমাদেরকে দুইটা ভাইরাসের এক্সাম্পল দিছিলাম, এইচআইভি আর করোনা। তো এইচআইভি আর করোনার মধ্যে এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা দেখা যায়। এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা হওয়ার জন্য একটা এনজাইম লাগে। যে এনজাইমটা কি? যে এনজাইমটা হলো তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। যে এনজাইমটা হলো তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তো এটাই হলো কারণ, এইচআইভি তে তোমার এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা থাকে। কেন থাকে? কারণ এর মধ্যে হলো তোমার রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা হয়। এই হলো কথা। তো নরমালি তোমার হলো ভাইরাসে এনজাইম থাকে না, বাট কিছু ভাইরাস আছে যেমন ব্যাকটেরিওফাজ, অর্থাৎ যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এরকম ভাইরাস T2, T4, T6, এদের মধ্যে তুমি লাইসোজাইম এনজাইমটা পাবা। কেন পাবা? কারণ এরা ব্যাকটেরিয়াকে যখন আক্রমণ করে, আক্রমণ করার পরে এরা কি করে? ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরটা থাকে, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এগুলাকে তোমার বিদীর্ণ করে বা এগুলাকে ভেদ করে। তো এইগুলাকে ভেদ করার জন্য এদের একটা এনজাইম লাগে, সেই এনজাইমটাই হলো এদের লাইসোজাইম এনজাইম। এই কারণে এদের লাইসোজাইম এনজাইমটা থাকে। ইনফ্লুয়েঞ্জাতে নিউরামিনিডেস এনজাইম থাকে, এটা একটু মাথায় রাখবা। আর এইচআইভি তে কি? এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। কেন থাকে? কারণ কি এই এইচআইভি তে তোমার একটা প্রক্রিয়া হয় যেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এটা সব ভাইরাসে হয় না, এইচআইভি ভাইরাসে হয়। তো এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা লাগে। এই জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এইচআইভি ভাইরাসে থাকে। তো এনজাইম সম্পর্কে আমাদের এতটুকু জানা লাগবে। তো এনজাইম দিয়ে কিন্তু আমি তো তোমাদেরকে যতটুকু দাগাই দিছিলাম অতটুকু শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটা মোটামুটি তোমার 1 ঘন্টা ক্রস করে গেছে। এর মধ্যে আমরা মোটামুটি এই অধ্যায় সম্পর্কে একটা বেসিক ধারণা পাইছি যে অধ্যায়টা নিয়ে আমরা আসলে কি পড়বো। দেন হলো আমরা ভাইরাস টপিকটা শুরু করছি, মোটামুটি অনেক কিছুই কভার করে ফেলছি। আমরা অলরেডি ভাইরাসের হিস্ট্রি শিখছি, ভাইরাস জিনিসটা কি সেটা শিখছি, ভাইরাসের বৈশিষ্ট্য শিখছি, এর গঠন শিখছি, আমরা ভাইরাস সম্পর্কে বেসিক জিনিসপত্র শিখে ফেলছি। তো নেক্সট ভিডিওতে আমরা ভাইরাসের শ্রেণী বিভাগ থেকে শুরু করব। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।